তোমরা মানে যারা মোটামুটি আগের সবগুলা পড়া আছে তাদের উদ্দেশ্যে আমি এখানে সবগুলা মানে গদ্যের এবং সবগুলা পদ্যের আমি সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল টপিক গুলা কি কি হইতে পারে এই টপিক গুলা এখানে মার্ক করে দেওয়া হয়েছে আর কি। তো তোমরা যারা মোটামুটি সৃজনশীল প্রিপারেশন নিতে চাও, অন্তত বোর্ড প্রশ্ন মানে ক খ গুলা দেখে জাস্ট এখান থেকে টপিক গুলো জাস্ট এখান থেকে টপিক গুলো হ্যাঁ, জাস্ট এখান থেকে টপিক গুলো দেখে গেলেই মোটামুটি তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, আর এটার বাইরে কোনো সৃজনশীল আসবে না এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তোমাদের আজকে ভাইয়া এখানকার যেই 5 স্টার এবং 3 স্টার মার্ক করা যেই গদ্য বা পদ্যগুলো এখানে আছে, এই পার্টগুলার আমরা সংক্ষিপ্ত কিছু র্যান্ডম কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় হয়তো তোমরা পরীক্ষার হলের প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারো। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে দ্বিতীয় নাম্বার বিভীষণের প্রতি মেঘনাদ এবং হচ্ছে যে তোমাদের বিদ্রোহী কবিতাটা ভাইয়া তোমাদেরকে আগেই কমপ্লিট করাইছিলাম। এরপরে হচ্ছে যে তোমাদের আরেকটা জিনিস কি ছিল যে আমাদের নাটক এবং উপন্যাস দোনোটাই কভার করেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, তোমাদের আশা করছি যারা আমার নাটক উপন্যাসের ক্লাস করছো, যারা আমার বিদ্রোহী এবং বিভীষণের প্রতি মেঘনাদের ক্লাস করছো, তোমাদের আর দ্বিতীয়বার এটা আবার ধরা লাগবে না ইনশাল্লাহ। এটা তোমাদের একদম ফুল এখান থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন এখান থেকে পারবা। আচ্ছা, তো আমরা গদ্য পাঠ নিয়ে তেমন একটা বেশি আলোচনা করব না, কারণ অধিকাংশের প্রশ্নই থাকে, অধিকাংশের বেশি সমস্যা থাকে কিসে? গদ্য। এই তো, ব্রিলিয়ান্ট। আমি তো ভাবছিলাম যে তুমি কিচ্ছু জানো না, এই যে দেখছো তুমি কত ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে এই যে অধিকাংশ স্টুডেন্টের বেশি, দেখি বলো তো আমি এখন তোমাদেরকে কি পড়াচ্ছি? বাংলা। ও মাই গড, চিন্তা করো তোমরা কি পরিমাণ ব্রিলিয়ান্ট। আমি একটা কত কঠিন কোশ্চেন করলাম তোমাদেরকে, তোমরা সবাই একদম মানে আমি প্রশ্ন করার আগে তোমরা আনসার দিয়ে দিচ্ছ, আল্লাহ দেখছো। আর তারপরে তোমরা বলো যে ভাই আমরা ব্রিলিয়ান্ট না। তাইলে এই যে দেখো কত ব্রিলিয়ান্ট তোমরা, এই এই যে কত মেধাবী স্টুডেন্ট। আচ্ছা দেখো, তাহলে আমরা আমাদের আহ যেটা যেটা ভাইয়া এটা কি অপমান করতেছেন নাকি? ভাইয়া জি প্রবীণের জন্য সেরা। অপমান? তোমাদের জি আল্লাহ এটা কি কি? বলো, আল্লাহ তোমাদের অপমান করার সাধ্য কি আমাদের আছে? এত বড় সাহস, এত বড় দুঃসাহস কি আছে? তোমরা তো মানুষ না, মানে তোমরা তো সাধারণ না, সাধারণ জনগণ না। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, একটা হচ্ছে সাধারণ জনগণ আর একটা হচ্ছে এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী। তো এই যে তোমরা হচ্ছে সাধারণ না, তোমরা হচ্ছে সাধারণের চেয়ে একটু উপরে, এই যে এতটুকু বেশি না, দেখতেছো, একটুখানি উপরে। একটু উপরে, মানে সাধারণ না, সাধারণের চাইতে একটু উপরে, এটা মনে রাখবা। তাহলে তোমরা কি না? সাধারণ না, সাধারণের চাইতে একটু উপরে, সামান্য উপরে। আচ্ছা, এখন আমরা আমাদের পড়াশোনার আলোচনাতে আসি। আমরা সর্বপ্রথম এখানে গদ্যের পার্টগুলা একটু জাস্ট মানে মেইন কনসেপ্টটা, মেইন থিমটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবগুলার সবগুলার মানে তোমরা তো, তোমাদেরকে আমি আরো 2 দিন আগেই বলে রাখছিলাম যে সবগুলা গদ্য এবং সবগুলা পদ্যের তোমাদের ইয়া করবা, যে মানে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি এগুলো ভালো করে হ্যাঁ, ভালো করে কমপ্লিট করে রাখবা। তো আশা করছি তোমরা সবাই মোটামুটি কমপ্লিট করে রাখছো। তারপরও আমি একটু তোমাদেরকে একটু রিপিট করে দিচ্ছি। আমাদের এই পার্টগুলো খুব মনে রাখবা, মানে যা বলবো এখান থেকে হয়তো এমসিকিউ এবং সিকিউতে কমন রাখতে পারবা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাই যে প্রথমেই যেটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলার নব্য লেখক দিগের। আমার এখানে স্পেলিং ভুল হয়েছে না? আমি তো খেয়ালই করি না আসলে, কত দিকে খেয়াল করব। তো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বাংলা না এখানে বাঙালা হবে। আরে এটা আমারে কেউ একটাবার একটু ইয়া করাই দাও না, আমি আসলে খেয়ালই করি নাই। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই বাংলার নব্য লেখক দিগের প্রতি ওই যে ইয়াতে লিখছিলাম তো, মনে হয় অটো কারেকশন হয়ে গেছে, খেয়ালই করি নাই। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা মানে তোমার প্রবন্ধ টাইপসের কিছু একটা। তো মানে প্রবন্ধ বলতে কি, মানে তোমরা তো একটা নাটক উপন্যাস অনেক কিছু পড়ছো, তো প্রবন্ধের মধ্যে মূলত হচ্ছে তোমাদের মানে
যে মেইন থিম গুলা নিয়ে আলোচনা করা হয় আর কি, মানে প্রবন্ধের মধ্যে তোমার কোনো একটা নিয়ম কানুন এগুলা নিয়ে আলোচনা করা হয়, প্রবন্ধ কোনো কাহিনী বেসড হয় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাঙাল আর নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেখবা। এই বাঙাল আর নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই যে মানে প্রবন্ধটা, এই প্রবন্ধের মধ্যে লেখক মোট টোটাল 13টা পয়েন্ট উল্লেখ করছে, যে একজন রাইটার নতুন করে যে কবিতা লিখতে গেলে অথবা নতুন করে কোনো লেখা লিখতে গেলে তার কি কি নিয়ম অনুসরণ করতে হবে, তার কি কি পয়েন্ট অনুসরণ করতে হবে, এরকম করে 13টা পয়েন্ট তিনি সেখানে উল্লেখ করছে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে রাইটারিং এর মধ্যে বলছে যে একজন লেখক কখনো যশ বা খ্যাতির জন্য লিখবে না। এই পয়েন্টগুলো একটু মনে রাখবা, যশ বা খ্যাতির জন্য মানে তিনি কখনো নিজের ফেমাসনেস এর জন্য লিখবেন না, তিনি কখনো কোনো টাকার জন্য লিখবেন না, তিনি কখনো কাউকে কোনো কিছু কপি করে কেউ কখনো লিখবেন না। এরকম করে মোট টোটাল 13টা পয়েন্ট। তো আমি তোমাদেরকে মূল পয়েন্টগুলো একটু আলোচনা করতেছি। তো বলতেছে যে লেখক মানে এখানে কেউ কোনো টাকার জন্য লিখবে না, কেউ কোনো খ্যাতির জন্য লিখবে না, এবং কেউ যাতে কারো অন্ধ অনুকরণ না করে, এটা লেখক বলছে। এবং আরেকটা পয়েন্ট উল্লেখ করছে যে হচ্ছে যে কোনো ভাষা তুমি জানো না, ওই ভাষাটাকে মানে তোমার কি, যে ওই ভাষাটা থেকে কোনো রেফারেন্স আনার তোমার প্রয়োজন নাই, অনুবাদ দেখে রেফারেন্স আনার কোনো প্রয়োজন নাই। কারণ দেখা গেছে তুমি আরবি পারো না, হয়তো আরবি ভাষা থেকে একটা রেফারেন্স নিয়ে আসছো, হয়তো তুমি কি পারো না, আরবি পারো না, গুগল থেকে ট্রান্সলেট করে চ্যাট জিপিটি থেকে মানে কপি করে তুমি নিয়ে এসে রেফারেন্স হিসেবে দিচ্ছ। তো এটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ অনেক সময় দেখা যায় যেহেতু তুমি ওই ভাষা জানো না, ওই ভাষার মূল অনেকগুলো টার্ম হইতে পারে, ওই টার্মগুলো হয়তো তোমার আইডিয়া থাকবে না। তো যার কারণে তুমি রেফারেন্স হিসেবে কখনো, তুমি যদি না জানো কোনো ভাষা, ওই ভাষার রেফারেন্স না মানে ব্যবহার করাই উত্তম। কোনো বইয়ের উপর ডিপেন্ড করে, মানে কোনো অনুবাদ গ্রন্থের উপর ডিপেন্ড করে যাতে তুমি কোনো একটা রেফারেন্স না আনো, কারণ দেখা যাইতে পারে অনেক সময় যে অনুবাদ করছে তারও অনেক সময় কি হইতে পারে, ভুল হইতে পারে। তো এই পয়েন্টগুলো এখানে আলোচনা করছে। এবং লেখক আরেকটা জিনিস সেকেন্ড লাস্ট পয়েন্টের দিকে তিনি আলোচনা করছিলেন, যে সেটা হচ্ছে যে তুমি অতিরঞ্জিত কখনো মানে কোনো মানে হাস্যরস উপস্থাপন করবে না। আর এই ক্ষেত্রে যদি তোমার কখনো মনে হয় যে হচ্ছে যে, যদি কখনো তোমার মনে হয় যে মানে তুমি হাস্যরস উপস্থাপন করতেছো, এটা কি ঠিক হয়েছে কিনা, তখন তুমি ওই লেখাটা বারবার পড়বা। মানে লেখক তোমাকে সাজেশন দিচ্ছে যে তুমি যদি কখনো কোনো একটা ফানি কিছু অ্যাড করো, তাহলে ওই জিনিসটা বারবার পড়বা। কারণ সবাই তো আর ভাইয়ের মতো সিরিয়াস না, যে সবসময় যে অনেকে হয়তো ফানি অনেক কিছু অ্যাড করতে পারে। তো এই যে ফানি যখন কোনো কিছু করবা, তখন হচ্ছে যে তুমি কি করবা, যে তুমি হচ্ছে যে তোমার ওই যে বারবার পড়বা। তো বারবার পড়লে দেখা যাবে যে মানে যেই জিনিসটা তোমার অতিরঞ্জিত মনে হচ্ছে সেটা তোমার কাছেই খারাপ লাগবে, সেটার কাউরে শোনানোর প্রয়োজন নাই। তো এরকম করে লেখক মোট কথা যে মানে আমাদের জন্য টোটাল যে মানে কি বলে যে 13টা পয়েন্টের মতো আলোচনা করছে, যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই কনসেপ্টের মধ্যে। শেষ। দ্বিতীয় নাম্বার, এই যে ইয়াটা আছে, যেটা দ্বিতীয় নাম্বার যে আহ, আহ, গল্পটা আছে, এটা মূলত একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প। খুব মনোযোগ দিয়ে শুনবা। এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প। এই ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় তাকে। এটা একটু মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসে। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনকের নাম হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর। মানে বাংলা সাহিত্যে ওই যে মহাকাব্যটা কার হাত ধরে আসছে, একটু দ্রুত বলবো ভাইয়ারে, মহাকাব্যটা কার হাত ধরে আসছে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর আর এই রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইফে যে হচ্ছে যে এই ছোট গল্পটাই নতুন ভাবে সৃষ্টি করেছেন। এবং এই ছোট গল্পের সংজ্ঞা আমরা 9-10-এ পড়ে আসছিলাম, যখন ছোট ছিল আর কি, যখন অনেক ছোট ছিল তোমরা, অনেক অনেক দিন আগে তোমরা পড়ে আসছিলাম। যে সেটা হচ্ছে যে কি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের একটা সংজ্ঞা ছিল যে শেষ হইয়াও হইল না শেষ। মানে যেই জিনিসটা শেষ হবে, গল্পের কনসেপ্ট শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের মনে আগ্রহ থেকে যাবে পাশের বাসার আন্টিদের মতো, যে পাশের বাসায় কি নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে, এরকম টাইপের সিচুয়েশন। আচ্ছা, তো এখন তোমাদের মনে এটা এই কনসেপ্টটা থেকে যাবে। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে যে এই শেষ হইয়াও হইল না শেষ। তো আমরা এখানে দেখতে পাই যে আমাদের কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টার গুলার নাম কি, যেমন আমরা দেখতে পাই যে আমাদের সেখানে অনুপম আছে, সেখানে কল্যাণী আছে, এরপরে হচ্ছে বিনু দাদা আছে, এরপরে শম্ভুনাথ বাবু আছে, এরপরে হরিশ আছে, এরপরে হচ্ছে তোমার মামা আছে। তো এই যে এক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই অনুপমের ব্যক্তিত্বহীনতা, পয়েন্টগুলো একটু মনে রাখো। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই অনুপমের ব্যক্তিত্বহীনতা, যৌতুক প্রথার পয়েন্টগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, কারণ এই সবগুলা পয়েন্টের উপরই
পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে অনুপমের ব্যক্তিত্বহীনতা দেখতে পাই। এরপরে মানে ওই সময়কার সময় ওই সময়ে তোমার যৌতুকের যে হচ্ছে ভয়াবহতা এবং যৌতুকের যে তোমার মানে কুসংস্কার টাইপের যে বিষয়টা, এটা আমরা দেখতে পাই। 3 নাম্বার পয়েন্ট, সেখানে কল্যাণী নামক একজন মেয়ের তার যৌতুক বিরোধী যে একটা অবস্থান, এবং সে যে পরবর্তীতে জানো যে কল্যাণীও মানে মোটামুটি অনুপমকে পছন্দ করতো, অনুপমও কল্যাণীকে পছন্দ করতো। তো কিন্তু পরবর্তীতে কল্যাণীকে বিয়ে করছে কিনা অথবা কল্যাণী বিয়েতে রাজি হয়েছে কিনা সেটা কিন্তু কারো জানা নেই। তো সেখানে দেখা যায় যে কল্যাণীর একদম যৌতুক বিরোধী অবস্থান। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাই অপরিচিতা গল্পের, তোমার হচ্ছে যে শম্ভুনাথ বাবুর ব্যক্তিত্ব প্রবণতা। এটা মনে রাখবা যে আমাদের অপরিচিতা গল্পে একমাত্র ব্যক্তিত্ববান মানুষ, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু সরি, শম্ভুনাথ বাবু। তাহলে এই যে আমাদের অপরিচিতা গল্পে একমাত্র ব্যক্তিত্ববান মানুষের নাম কি? শম্ভুনাথ বাবু। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। এরপরে আসো, আমরা এই অপরিচিতা গল্পের মধ্যে টোটাল 2 জন উকিলকে দেখতে পাই। একজন উকিল ছিলেন অনুপমের মামা, আর একজন উকিল ছিলেন শম্ভুনাথ বাবুর ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। একজন উকিল ছিলেন অনুপমের বাবা, যিনি মারা গেছেন অনুপমের ছোটবেলায়, আর আরেকজন উকিল ছিলেন শম্ভুনাথ বাবুর ফ্রেন্ড, যারা হচ্ছে যে ওই অনুপমের মামাদেরকে বিয়ের আসরে কি করছিল, রিসিভ করছিল। আচ্ছা, যাক, এখন আসো যে আমাদের এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে অনুপম এই গল্পের কথক। তো তোমাদেরকে আমি, যারা আমার অফলাইন স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি হয়তো ক্লাসের মধ্যে প্রায় সময় বলছি যে যখন তুমি দেখবা যে কোনো একটা কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে, কোনো একটা কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে লেখক তার বক্তব্য উপস্থাপন করতেছে, তখন সেটাকে কি বলে? উত্তম পুরুষের জবানি। এটা একটু মাথায় রাখবা। তাহলে এটাকে বলে উত্তম পুরুষের জবানি। আচ্ছা, তো একটু গলা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো এই যে অনুপম, এই যে যেটা বললাম যে আমাদের এই কোন একটা গল্পের কোন একটা কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে যখন ওই গল্পটাকে বর্ণনা করা হয়, তখন সেটাকে আমরা বলি উত্তম পুরুষের জবানি। যেমন আমরা আমাদের অপরিচিত গল্পে দেখতে পাই যে প্রথম লাইনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে সেখানে অনুপম বলতেছে, আজ আমার বয়স 27 মাত্র। এই বয়সটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, যে আমার বয়সটা দৈর্ঘ্যের হিসেবে বড়ও নয় আবার গুণের হিসেবে বড় নয়। আচ্ছা, একটু মনে রাখো যে আমাদের এই অপরিচিতা গল্পের মধ্যে আমরা হচ্ছে যে অনুপমের বয়স, যখন অনুপম বর্ণনা করতেছে তখন অনুপমের বয়স হচ্ছে কত বছর? 27 বছর। এটা একটু মনে রাখবা। আর অনুপমের যখন বিয়ের কথাবার্তা চলতেছিল তখন অনুপমের বয়স ছিল 23 বছর। এটা একটু মনে রাখবা। এরপরে হচ্ছে যে এখন কল্যাণী, অনুপমের সাথে যখন কল্যাণীর বিয়ের কথা হচ্ছিল তখন কল্যাণীর বয়স ছিল 15 বছর। আর বর্তমানে কল্যাণীর বয়স হচ্ছে 15 20 সাথে 4 যোগ করে, 4 20 যোগ করো। বছর, হ্যাঁ, 4 19 19 বছর। বছর। 19 বছর, এটা একটু মনে রাখবা। তাহলে 4 বছর পরেই অনুপম গল্পটা বর্ণনা করতেছে। তাহলে অনুপমের 23 বছর বয়সে বিয়ের কথা হইলে 27 বছর বয়সে যদি এখন হয়, তাহলে কল্যাণীর বয়সে ছিল 15 বছর, তো এখন কত বছর হবে? এখন 19 বছর হবে। এই কনসেপ্টটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো, ওখানে আমরা দেখতে পাই যে অনুপমের মামা যে ছিলেন, অনুপমের মামার সাথে অনুপমের বয়সে তেমন একটা পার্থক্য নাই। অনুপমের মামার বয়স সরাসরি উল্লেখ নাই সেখানে। তো অনুপমের মামার বয়স সরাসরি উল্লেখ না থাকলেও আমরা মোটামুটি একটা হিন্টস পাই। লেখক বলছে যে অনুপমের মামা অনুপমের চাইতে বড় জোর 6 বছরের বড় ছিল। তাইলে অনুপমের যখন বিয়ের কথা হচ্ছে তখন অনুপমের মামার বয়স কত ছিল? 23 যোগ 6, 29 বছর। আর আর এখন বর্তমানে অনুপমের মামার বয়স কত? 33 33 বছর। বছর। 33 বছর। ভালো, পয়েন্ট গুলো একটু মনে রাখবা। আচ্ছা, এবার আসো, অনুপম অনুপম ছোটবেলায় যখন তার বাবা মারা যায় তখন অনুপমদের ফ্যামিলির দায়িত্ব নেই তার মামা, এবং তার মামাকে এই জন্য বলা হতো তাদের পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। খুব মনোযোগ দিয়ে শোনো। অনুপমের মামাকে অনুপমদের
পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হতো, কারণ অনুপমের মামার কারণ মানে মামার ডিসিশনের মতে অনুপমদের ফ্যামিলি সব ডিসিশন নেওয়া হতো। আর হচ্ছে পরবর্তীতে অনুপমের কোনো নিজস্ব কোনো মতামত ছিল না, মানে অনেকটা ওই মাম্মি ড্যাডিস বয়েস মতো এরকম টাইপের। তো তার পরিবার থেকে যে ডিসিশনটা নিয়ে নেওয়া হইতো, তো অনুপম সেটাই করতো। তো এই জন্য ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে দুইটা জিনিসের সাথে তুলনা করতো, এগুলো একটু মনে রাখবা। একটা হচ্ছে, এটা এমসিকিউতে আসতে পারে, আবারও বলতেছি যে এটা এমসিকিউতে আসতে পারে। অনুপমদের ছোটবেলায় অনুপমের পণ্ডিত মশাই অনুপমকে দুইটা জিনিসের সাথে তুলনা করতো, একটা হচ্ছে শিমুল ফুল আর একটা ছিল মাকাল ফল। মানে এগুলা দেখতে সুন্দর ছিল, কিন্তু এগুলার কোনো গুণ ছিল না, এগুলা খাওয়ার অযোগ্য ছিল। তাহলে এটা একটু মনে রাখবা যে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে কি করতো, তুলনা করতো। আচ্ছা শেষ, এবার আসো যে অনুপমের তখন এমএ পাস, মানে অনুপম তখন এমএ পাস করছে, তার বিয়ের কথাবার্তা চলতেছে। তার যেহেতু বিয়ের কথাবার্তা চলতেছে, তো এখন চারিদিকে মেয়ে খুঁজছে, এবং অনুপমের মামা এমন একটা মেয়ে খুঁজছে যে বয়সে কম হবে, এবং তার পরিবার মানে তারা গরিব হইতে হবে, এবং তাদের পরিবার যৌতুক দিতে পারতে হবে। এখন ভাইয়া অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যে গরিব হতে হবে যৌতুক দিতে পারতে হবে, এটা আবার কেমন কথা, বড় লোক হইলে না যৌতুক দিতে পারতে হবে? তো আসলে অনুপমের মামা অনুপমকে এমন মেয়েকে বিয়ে করায় আনতে চাচ্ছে যে যে সবসময় পরিবারের মধ্যে মাথা নিচু চলবে, যার কারণে এমন মেয়ে খুঁজছে। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে অনুপমের যে বন্ধু ছিল হরিশ, হরিশ কাজ করে কানপুরে। কানপুরে কাজ করতে গিয়ে হঠাৎ করে সেখান থেকে যখন ঈদের ছুটিতে আসলো, তখন অনুপমকে বলল যে ওহে, মেয়ে যদি চাও একখানা খাসা মেয়ে আছে, এরকম টাইপের একটা অনুপমকে যখন বলল, তখন অনুপম মানে হচ্ছে যে মানে হরিশের কাছ থেকে মানে হচ্ছে যে এই বর্ণনা শুনে তোমার হচ্ছে যে অনুপম মানে ওই মেয়ের প্রেমে পড়ে গেল, এবং ওই মেয়েকে প্রতি মানে কিছুটা কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এবং সেই মেয়েটার নামই ছিল কল্যাণী। তো এখন আসো যে আমাদের সেই মেয়েটার নাম ছিল কল্যাণী। তো এখন আহ হ্যাঁ, তো পরবর্তীতে অনুপমদের পরিবার থেকে জানানো হলো এখন মেয়েকে দেখতে যাবে। তো মেয়েকে দেখতে যাওয়ার সময় কারে পাঠাবে, অনুপমদের পরিবারের মধ্যে সবচেয়ে পছন্দশীল মানুষের নাম ছিল বিনু দাদা। তো বিনু দাদা ছিল অনুপমের পিস্তুত ভাই, মানে ফুফাতো ভাই। আর এই বিনু দাদার চয়েস ছিল এমন যে যেই জিনিসটা সবচেয়ে সুন্দর সেটা তিনি বলতো যে মোটামুটি, আর যেই জিনিসটার কোনো তুলনা নাই সেটাকে তিনি বলতো চলনসই। তো অনুপমদের পরিবার থেকে বিনু দাদাকে পাঠানো হলো যে তাকে ওই যে কল্যাণীকে দেখে আসতে। পরে বিনু দাদা দেখে আসার পর বলল যে যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, এরকম টাইপের একটা কনসেপ্ট বলছে। তো যখন বিনু দাদার মতো মানুষের কাছ থেকে এরকম একটা মানে রিভিউ পাওয়া গেল, তখন অনুপম তো আরো বেশি মানে অ্যাট্রাক্টেড হয়ে গেল, এবং পরবর্তীতে অনুপমের মামারা সহ পরিবার সহ গেল। তো শম্ভুনাথ বাবু পেশায় ছিলেন একজন ডাক্তার। তো তিনি তার গ্রামের কিছু সমস্যার কারণে তিনি তার মেয়েকে নিয়ে আলাদা বসবাস করতেছে। কল্যাণীর ওই শম্ভুনাথ বাবু ছাড়া আর কেউ বেঁচে নাই। তো তাদের এমনি এখন তারা গরিব, কিন্তু তাদের টাকা পয়সা মানে তিনি কিছু স্বর্ণালঙ্কার রাখছিলেন যে কল্যাণীর বিয়ের জন্য। পরবর্তীতে ওই যে অনুপমের মামা যেমন চাচ্ছে তেমন, কিন্তু অনুপমের মামার মন খারাপ। কি কারণে মন খারাপ? কারণ মেয়ের বয়স একটু বেশি। কত বছর? 15 বছর। কারণ মেয়ের বয়স তখন একটু বেশি, তো 15 বছর হওয়ার কারণে অনুপমের মামার একটু মন খারাপ। কিন্তু যার কারণে এগুলা মোটামুটি ট্যাকেল দেওয়া গেছে। কেন? কারণ হচ্ছে যে ওই যে ওরকম মেয়ে তো খুঁজে পাওয়া যায় না, মানে হচ্ছে গরিব হইতে হবে, যৌতুক দিতে পারতে হবে। তো কল্যাণী অনেকটা এরকম ছিল, যার কারণে মোটামুটি রাজি হলো, এবং বরযাত্রী খাওয়ার কথা হলো, এবং কিছু পণ মানে হচ্ছে যৌতুক দেওয়ারও কথা হলো। তো পরবর্তীতে যখন যৌতুক দিতে মানে বিয়ের আসরে যখন গেল, তখন হচ্ছে যে অনুপমের মামা সাথে করে একজন শ্যাকরাকে নিয়ে গেছে, মানে যারা স্বর্ণালঙ্কার টেস্ট করে। তো পরে হচ্ছে যে যখন খাইতে বসতে বললো, তখন অনুপমের মামা বললো যে যে না, আগে ওই যে স্বর্ণালঙ্কার গুলো নিয়ে আসো, এগুলো একটু টেস্ট করে দেখি। তো এগুলো অনুপমের মামা মানে শম্ভুনাথ বাবুর ব্যক্তিত্বে খুব বেশি লাগছে। তো শম্ভুনাথ বাবু চাচ্ছিলেন যে অনুপম যাতে কিছু একটা বলে, কিন্তু পরে দেখা গেল যে অনুপম আসলে কিছুই বলতেছে না। মানে তো পরে শম্ভুনাথ বাবু আসলে বুঝতে পারলেন যে অনুপমের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। এবং এট লাস্ট কি হলো, যে হচ্ছে যে কল্যাণীর যে গলায় যে হার ছিল সেই হারটাও খুলে নিয়ে আসছে টেস্ট করার জন্য মামা। তো এগুলো আসলে শম্ভুনাথ বাবুর ব্যক্তিত্ব অনেক লাগছে। তো পরবর্তীতে মানে টেস্ট করে দেখলো যে মানে শম্ভুনাথ বাবুর যে গয়নাগুলো, সেগুলো টেস্ট করে দেখলো যে শেখরা বললো যে এগুলো হচ্ছে যে মানে তোমার খাঁটি, এখনকার যুগে এই ধরনের স্বর্ণ পাওয়া যায় না, কিন্তু কিন্তু এগুলো হচ্ছে একটু ওল্ড মডেলের। তো এখন স্বর্ণ তো ওল্ড মডেল হোক আর নতুন মডেল হোক সেটা ম্যাটার না, যার কারণে অনুপমের মামা মোটামুটি
মোটামুটি খুশি। আচ্ছা যাক, ভালো কথা। শেষ পর্যন্ত শম্ভুনাথ বাবু ওই অনুপমের যে মামা যে শ্যাকরা নিয়ে আসছিলেন, সেই শ্যাকরার হাতে এক জোড়া ইয়ারিং এনে তুলে দিছে, যে সবকিছু যেহেতু টেস্ট করছেন এটাও টেস্ট করে দেখেন। ওই ইয়ারিং গুলা যখন তুলে দিল শ্যাকরার হাতে, তখন শ্যাকরা এটা টেস্ট করে দেখলো যে এখানে স্বর্ণের তুলনায় ভেজালের পরিমাণ বেশি। আর ওই যে ইয়ারিং গুলো ওগুলো দিয়েছিল অনুপমের মামারা আশীর্বাদ করার সময়। মানে অনুপমের মামারা আশীর্বাদ করার সময় যে ইয়ারিং গুলো দিছিল সেখানের মধ্যেই তোমার ভেজালটা বেশি ছিল। তো পরবর্তীতে মানে যখন বিয়ের জন্য প্রোগ্রাম শুরু করার জন্য বলল, তখন হচ্ছে যে শম্ভুনাথ বাবু বলল যে এখন আপনারা চাইলে আসতে পারেন, মানে খাওয়া দাওয়া করানোর পর। তো তখন অনুপমের মামা জিজ্ঞেস করলো যে কি মশাই ঠাট্টা করছেন নাকি? তখন শম্ভুনাথ বাবু বলল যে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আর আমার নেই, যে এখন আর আমি আপনাদের সাথে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করতে চাচ্ছি না। তো পরবর্তীতে ওখানেই বিয়ের আসর থেকে তো অনুপম বলতেছে মনে মনে যে পৃথিবীতে মনে হয় এটাই একমাত্র বর যাকে তোমার কন্যার পিতা বিবাহ আসর হইতে তাড়াইয়া দিয়েছে। তো অনুপমকে তোমার এই বিয়ের আসর থেকে তাড়াই দিল। মানে তাড়াই দেওয়ার পর পরবর্তীতে একদিন অনুপমের মা আর অনুপম তীর্থে যাচ্ছিল। তীর্থে যাওয়ার পথে হঠাৎ করে তাদের ট্রেনের টিকিট পাচ্ছে না, মানে ট্রেন চেঞ্জ করার সময়। তো ট্রেনের টিকিট পাচ্ছে না। তো দুইজন খুঁজতেছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস খুঁজতেছে। খুঁজতে খুঁজতে তোমার কোথাও টিকিট পাইলো না। হঠাৎ করে একটা মেয়ে অনুপমের মাকে বলল যে আপনারা চাইলে এখানে বসতে পারেন। যখন বললো যে আপনারা চাইলে এখানে বসতে পারেন, তখন অনুপমের মা আর অনুপম সেখানে বসলো। বসার পর অনুপমের মা তাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? তখন মেয়েটি বলল কল্যাণী। এরপরে অনুপমের মা জিজ্ঞেস করলো তোমার বাবা কি করেন? তখন বললো যে আমার বাবা একজন ডাক্তার। তখন অনুপম আসলে বুঝতে পারলো যে এই মেয়ে এটাই ছিল সেই মেয়ে যার সাথে তার বিয়ের কথা ছিল এবং যাকে অনুপম পছন্দ করতো। তো পরবর্তীতে অনুপম শম্ভুনাথ বাবুর কাছে অনেকবার গেছে, এবং অনেকবার যাওয়ার পর শম্ভুনাথ বাবু তোমার কি হলেন, যে রাজি হয়ে গেলেন মানে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে দেওয়ার জন্য। কিন্তু হচ্ছে যে কল্যাণী রাজি হলো না। তো লেখক বলতেছে যে মানে অনুপম এত রিকোয়েস্ট করলো যে এই অনুরোধে পাথর গলে যায়, কিন্তু কল্যাণীর মন গলেনি। এবং এখানেই আমাদের গল্পটা শেষ। মানে আমরা এর পরে জানি না যে আসলে অনুপম আর কল্যাণীর বিয়ে হচ্ছে কিনা। মানে অনুপমও ট্রাই করতেছে, একবার না পারিলে দেখো শতবার। তো এই যে অনুপম ট্রাই করতেছে, এরপরে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে হয়েছে কিনা তার জানা নেই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসতে পারে। অনুপম যখন ট্রেনে যাচ্ছিল তখন ওই মাঝখানে একটা বিরতি ছিল। ওই বিরতির সময় অনুপম কল্যাণীর গলা শুনছিল, এবং কল্যাণীর গলা শোনার পর মানে তখন তো জানে না যে এটা যে আসলে কল্যাণীর গলা। মানে কল্যাণী ডাকতেছিল হয়তো তার একটা ফ্রেন্ডকে যে এইদিকে আয়, এখানে জায়গা আছে। তো তখন এই অনুপমের কাছে ওই কল্যাণীর গলাটা পরিচিত মনে হচ্ছিল এবং একটা গানের মতো মনে হচ্ছিল, যেটা তার অন্তরে বারবার বাজতেছে। তো যার কারণে সে এতটাই ব্যতিগ্রস্ত ছিল যে দেখা গেছে যে হচ্ছে যে অনুপম তোমার কি করছে, যে তার যে একটা ক্যামেরা ছিল ওই ক্যামেরা রেখে আসছিল স্টেশনে। তাহলে ক্যামেরা অনুপম স্টেশনে কি রেখে আসছিল? ক্যামেরা রেখে আসছিল। আর আরেকটা জিনিস মনে রাখবা, রেলওয়ের বেঞ্চিতে কয়টি টিকিট ঝোলানো ছিল? 2টা টিকিট ঝোলানো ছিল। এটা একটু মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট এটা। 2টা টিকিট ঝোলানো ছিল, এখান থেকে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে। শেষ, আমরা অনুপমের অপরিচিতা গল্প পড়লাম। এরপরে আমরা দেখতে পাই সাহিত্যে খেলা। এই সাহিত্যে খেলার মধ্যে আমরা মূল পয়েন্টটা একটু তোমাদেরকে একটু বলি, যে সাহিত্য আর হচ্ছে খেলা। আমরা যখন খেলাধুলা করি, যখন আমরা খেলা দেখি, বিশেষ করে যখন আমরা ব্রাজিলের খেলা দেখি, তখন আমাদের কাছে অনেক সুন্দর মনে হয়। প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করি, প্রত্যেকটা মোমেন্ট আমরা উপভোগ করি। হ্যাঁ, মানে যখন হচ্ছে যে এই যে দেখো এখানে 5 স্টার দেওয়া, এই যে দেখছো 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, অধিকাংশ ইয়ার মধ্যে দেখবা যে 5 স্টার করে দেওয়া। তো তোমরা যারা আছো, আর্জেন্টাইন সাপোর্টার আছো, তারা চাইলে 3 স্টার গুলা পড়তে পারো। এই যে একটা মনে হয় 3 স্টার দিছি। তোমরা চাইলে তোমরা 5 স্টার পড়ার দরকার নেই, তোমরা 3 স্টার পড়বা, বুঝছো? তাইলে পরীক্ষার মধ্যে যাবা। মানে এই যে মানে 3 স্টার যে 1 2টা আছে, এই 2টা পরে, 1 2টা পরে এগুলা মানে তোমরা ইয়ার মধ্যে যাওয়া পরীক্ষা দিতে, কারণ তোমরা 5 স্টার জিন্দেগিতেও পড়বা না। কেন? কারণ 5 স্টারের সাথে তোমাদের একটা অস্তিত্বের সম্পর্ক জড়িত। আবার এখানে দেখো আমি আবার কয়টা দিছি, 1 2 3 4 5 6, কি রে 7টা কোথাও দিছিলাম তো, 7টা একটা দিছিলাম তো কোথায় জানি। আচ্ছা এখন পাচ্ছি না। আচ্ছা যাক, বাদ দাও। তো এখন দেখো ভাইয়া তাহলে, কবিতা পড়ানো তাহলে হয়েছে? কি ভাইয়া? ভাইয়া জি ভাইয়া, কবিতা ভাই, আমি কি পড়ানো স্টার হয়েছে? চারাগুলো পড়বো? বুঝি নাই। আমি কি স্টার চারাগুলো পড়বো? ও তুমি তো পর্তুগাল সাপোর্টার, এটা তাহলে একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ তোমার তুই এটা তুই পড়ো। স্টার তোমরা ছাড়াগুলো পড়। তোমরা তোমরা স্টার গুলা পড়বা। আর যারা ব্রাজিল সাপোর্টার আছে তারা হচ্ছে এই যে দেখো 1 2 3 4 5, আমরা এই 5 5 স্টার। স্টার। হ্যাঁ, 5 স্টার গুলা হ্যাঁ পড়বা, আমরা 5 স্টার গুলাই করবো। বুঝছো?
একটা বলতেছে জান্নাত নিহা বলতেছে আপনার ক্লাস দেখে এমন করতেছেন। হ্যাঁ, কি করবা এখন? ওই আমার এলাকায় আসছো না? ওই যে আমরা আগে ছোটবেলায় থ্রেড দিতাম না, জাঙ্গো বাড়ির উদ্দি যাবি না, দেখতে চাইলো। আচ্ছা ঠিক আছে। এখন এখন আসছো আমার ক্লাসে, ঠিক আছে ওকে। কি করবা নিহা, তুমি চাইলে লিভ নিতে পারো ক্লাস থেকে, নিবা? এত অপমান, মানে এত ইনসাল্ট করে মানুষকে ক্লাসে করে, আজব। কি একটা আজার হইলো একটা, মানে আর্জেন্টিনা সাপোর্টার হইতেই পারে, কিন্তু তাই বলে একটা আর্জেন্টিনা সাপোর্টারকে এভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেমনে খোঁচায় দেয় মানুষ, এগুলো কিন্তু ঠিক না। নিহা, এখন সময় খারাপ, ব্যাপার না, আপকা টাইম আয়েগা। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা, এখন আসো যে আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে সাহিত্যে খেলা, যেমন ওই যে বললাম যে খেলা যখন আমরা দেখি, যখন আমরা বিশেষ করে ব্রাজিলের খেলা দেখি, তাকাই থাকতে ইচ্ছে করে, মোহিত হয়ে যায়, একটাবার চোখের পলক পর্যন্ত ফেলি না। কত সুন্দর খেলা, মানে কত এনজয় করে করে আমরা দেখি। আচ্ছা, তো এখন লেখক বলতেছে যে সাহিত্যে খেলা তোমার মূলত যে সাহিত্যটাকে তো আমরা অনেকে পছন্দ করি না, অনেকে আমরা ভালো করে পড়তে পারি না। তো এখন লেখক মূলত বলতেছে যে সাহিত্যটা হচ্ছে মূলত একটা খেলার মতো। তুমি যদি সাহিত্যটাকে এনজয় করে করে পড়ো, তাহলে তোমার কাছে এই সাহিত্যটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, অনেক বেশি নাইস এন্ড অ্যাট্রাকটিভ মনে হবে আর কি। তো তুমি এই জন্য সাহিত্যটাকে পড়বা খেলা হিসেবে। মানে খেলা যেরকম একটা মানুষ এনজয় করে করে দেখে, খেলা যেরকম একটা মানুষের মনের ভিতর গেঁথে যায়, এবং সে প্রত্যেকটা মোমেন্টে অপেক্ষায় থাকে যে পরবর্তী মোমেন্টে কি হচ্ছে। যেমন হচ্ছে যখন ভিনিসিয়াস জুনিয়র যখন হচ্ছে যে তোমার বল পায় তার পায়ে, তো পরে হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট সেখানে কিন্তু আতঙ্কজনক থাকে যে কোন দিক দিয়ে সে আক্রমণ করে। তো এই যে প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড তার অপেক্ষায় থাকে, এই যে দেখো, এটা হচ্ছে যে মূলত যে খেলা। এখন তোমার সাহিত্যটাও পড়তে হবে খেলার মতো। আর এখানে সাহিত্য যেহেতু খেলার মতো, তাহলে এখানে ওই যে 5 স্টার যেগুলো থাকে, এই 5 স্টার গুলো ভালো করে পড়তে হবে। তাহলে এই যে দেখো, সাহিত্যে খেলা, তাহলে এই যে তুমি সাহিত্যটা পড়বে কিসের মতো? খেলার মতো। এবং সাহিত্যটাকে একটা খেলার সাথে তুলনা করছে যে তুমি এনজয় করে করে সবসময় পড়তে হবে। আর এখানে তোমার মোট কথা যে এই পয়েন্টটা জানলে হয়ে যাবে যে তুমি মানে মূল কথা হিসেবে লিখবা যে সাহিত্যটা মানে যে একটা মানুষ সাহিত্যটাকে এনজয় করে করে মানে খেলাকে যেভাবে উপভোগ করে করে মানুষ দেখে, ঠিক সেম সাহিত্যটা হইতে হবে কিসের মতো? খেলার মতো। ওই যে আম হইতে হবে আমের মতো, সাহিত্যটা হইতে হবে সাহিত্যের মতো। আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে দেখো যে এই সাহিত্যটা হইতে হবে খেলার মতো, তাহলে তুমি এনজয় করে করে পড়তে পারবে, এবং এনজয় করে করে পড়লে সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে সবচেয়ে বেশি। শেষ, এতটুকু কনসেপ্ট। আসলে প্রবন্ধগুলোর মেইন কনসেপ্টটা জানলে হয়ে যায়, এতটুকু কনসেপ্ট হইলে দেখলে হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি যে উৎকৃষ্ট সাহিত্যের বৈশিষ্ট্য। এখন উৎকৃষ্ট সাহিত্যের বৈশিষ্ট্য কি কি আছে সেটা তোমরা নিজের মন মতো করে লিখে দিতে পারবা, মোটামুটি একটু আইডিয়া নিলে, বা মূল থিমটা পড়ে নিলে, ওই যে পাঠ পরিচিতিটা পড়ে নিলে ওখান থেকে মোটামুটি আইডিয়া পারবা। আর না পড়লেও তুমি এখানে মোটামুটি যে একটা ভালো সাহিত্য কিভাবে, কি কি বৈশিষ্ট্য আছে, এরকম 3-4টা পয়েন্ট লিখে দিতে পারবা। শেষ। এরপরে আসো যে আমাদের বিলাসী, আমাদের এই বিলাসী গল্পের মধ্যে আমরা মূলত যে দুইটা জিনিস খুব বেশি ফোকাস করে। এই বিলাসী গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে বিলাসী গল্পটা হচ্ছে মূলত দুইটা জিনিস বেশি ফোকাস করে। একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে সামাজিক জাতিভেদ প্রথা, এক পয়েন্ট। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা এখানে দেখতে পাই একটা করুণ পরিণতি। আচ্ছা, মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই বিলাসী গল্পের মধ্যে, এই বিলাসী গল্পটা, তাসফিয়া কি আছো ক্লাসে? আচ্ছা, তাসফিয়া কালকে আমাকে একটা কোয়েশ্চেন করেছিলে। তো আমি এই খুব মনোযোগ দিয়ে শোনো ক্লাস, সবাই একটু ইম্পর্টেন্ট এটা। আমাদের এই বিলাসী গল্পটা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার জন্ম মেবি 1868 নাকি 78, 68 নাকি 78, 76 76, 1876। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1876, সরি সরি সরি। ওকে, তাহলে 1876 সালে তার জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওখানে দেখবা নিচে দিয়ে একটা চরিত্রহীন একটা তার গল্প গ্রন্থ আছে, ওটা একটু দাগায় রাখো, ওখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। চরিত্রহীন গৃহদাহ এগুলো আছে কিনা দেখো একটু। পাইছো? জি পাইছি। আছে লাগানো ভাইয়া। বুঝি নাই? আছে। আচ্ছা ঠিক আছে ওকে।
তাহলে আমাদের যে যে বিলাসী গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের সামাজিক একটা কুসংস্কার, এবং দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাই যে সামাজিক কুসংস্কার, এবং দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাই যে একটা করুণ পরিণতি। আচ্ছা, এখন আসো, আমাদের যতগুলা বাংলা টেক্সটের মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলা টেক্সটের মধ্যে বিলাসী একমাত্র গল্প যেখানে হচ্ছে যে তোমার নাটকের সংলাপের উপযোগী। মানে তোমাদের অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোনটি নাটকে ব্যবহারের উপযোগী বা কোনটি নাটকের স্ক্রিপ্টের সাথে তুলনা করা হয়। তো এই মনে রাখবা, এই বিলাসী গল্পটাকে একটা নাটকের স্ক্রিপ্টটাকেই তুলনা করা হয়, স্ক্রিপ্টের সাথে তুলনা করা হয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয় নাম্বার, আমাদের এই বিলাসী গল্পটা আমাদের গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র ছিল যার নাম ছিল ন্যাড়া। এই ন্যাড়ার জবানিতে বর্ণনা করা। আচ্ছা, এটা একটু মনে রাখবা। তাহলে বিলাসী গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণনা করা, আর বিলাসী গল্পের তোমার আরেকটা কি বলছিলাম জানি, হ্যাঁ, নাটকের সাথে তুলনা করা যায়। এক, দুই, এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবে। এখন আসো, এই বিলাসী গল্পের মধ্যে আমরা কয়েকটা চরিত্র দেখতে পাই। যে সর্বপ্রথম আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয়, এরপরে আমরা দেখতে পাই যে বিলাসী, এরপরে আমরা দেখতে পাই যে ন্যাড়া, এরপরে আমরা দেখতে পাই জ্ঞাতিখুড়ো। তো এই যে বিলাসীকে নিয়ে আমাদের মূল কাহিনী কনসেপ্টটা, তো এখানে আমরা গল্পের অন্যতম যে কেন্দ্রীয় চরিত্র সেটা ছিল, নায়ক ছিল মৃত্যুঞ্জয় আর নায়িকা ছিল বিলাসী। আচ্ছা যাক, মনে করো নায়ক আর বাপ্পারাজ ছিল মনে করো ন্যাড়া। তাহলে দেখো, এই নায়ক ছিল বিলাসী, নায়ক ছিল মৃত্যুঞ্জয়, আর নায়িকা ছিল কে? বিলাসী। আর ন্যাড়া কি ছিল? বাপ্পারাজ। বাপ্পারাজ, হ্যাঁ, সে অনেক বেশি স্যাড থাকতো আর কি। তাহলে দেখো, তো এই যে ন্যাড়া একটা প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলের মধ্যে সবগুলা মানুষ তোমার পড়াশোনা করার পর তারা শহরেই স্টেবল হয়ে যেত, কেউ আর গ্রামে ফিরে আসতো না। যার কারণে ওই গ্রামের মধ্যে স্কুল নাই, স্কুল নাই বললেই চলে। তো তোমার স্কুল এই যে না থাকার কারণে, মানে স্কুল সংখ্যা খুব কম। তো ওই গ্রাম থেকে, মানে ন্যাড়ারা যে গ্রামে বসবাস করতেছে, তো ওই গ্রাম থেকে স্কুলের দূরত্ব প্রায় 2 ক্রোশ। একটু ভালো করে খেয়াল করো, তোমাদের অনেকের গাইডের মধ্যে এখানে ভুল আনসার দেওয়া, এবং এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে। তো ওই যে গ্রাম থেকে স্কুলের দূরত্ব ছিল 2 ক্রোশ। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রাম থেকে স্কুলের দূরত্ব কতটুকু, এই টাইপের প্রশ্ন আসে। তাহলে মনে রাখবা সেখানে হচ্ছে 2 ক্রোশ। আর যদি প্রশ্ন করে যে ন্যাড়াদের গ্রাম থেকে স্কুলে যেতে প্রত্যেক দিন কত দূর, কতটুকু পথ পাড়ি দিতে হতো, তাহলে এই যে আসা যাওয়া করতে দেখো, যাইতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ, তাহলে কয় ক্রোশ হইলো? 4 ক্রোশ। নাকি 3 ক্রোশ? 4 ক্রোশ। হ্যাঁ, 4 ক্রোশ। তাহলে এটা একটু মনে রাখবা যে গ্রাম থেকে স্কুলের দূরত্ব ছিল 2 ক্রোশ, বুঝলাম। কিন্তু ন্যাড়াদের যদি আসা যাওয়ার প্রশ্ন আসে, বা ন্যাড়াদের কতটুকু পথ পাড়ি দিতে হতো এরকম টাইপের যদি আসে, তাহলে মনে রাখবা সেখানে কয় ক্রোশ? 4 ক্রোশ। এটা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, শেষ। এখন আসো, যে আশা করছি তাসফিয়া তোমার আনসার ক্লিয়ার হইছো। তাসফিয়া, বুঝছো? আচ্ছা, যাক, আমাদের তাহলে 4 ক্রোশ পথ পাড়ি দিতে হতো। এরপরে আমরা দেখতে পাই এখানে যে ন্যাড়ারা একটা স্কুলে ভর্তি হয়েছে, এবং সেই স্কুলের মধ্যে হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের সাথে তার দেখা, এবং মৃত্যুঞ্জয় ছিল খুব হেল্পফুল মাইন্ডের একটা লোক। আর মৃত্যুঞ্জয়ের বাবা মা কেউ বেঁচে ছিল না, সে ছিল এতিম। তার সম্পত্তি বলতে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আম কাঁঠালের বাগান, আর একটা হচ্ছে থাকার মতো একটা বাড়ি। আম কাঁঠালের বাগানটাকে সে লিজ নিয়ে চলতো, আর বাড়িতে সে থাকতো। তো ছোটবেলা থেকেই তার বাবা জ্ঞাতিখুড়ো তোমার হচ্ছে যে এই আম কাঁঠালের বাগানের প্রতি তার লোভ ছিল, যার কারণে সে একবার আদালতে মামলাও করছিল। কিন্তু সে মামলাতে মৃত্যুঞ্জয় জিতে যায়, এবং ওই আম কাঁঠালের বাগান মৃত্যুঞ্জয়ের হিসেবেই সাব্যস্ত হয়। তো যার কারণে ছোটবেলা থেকে, মানে তখন থেকেই ওই জ্ঞাতিখুড়োর মৃত্যুঞ্জয়ের প্রতি অনেক ক্ষোভ। তো মৃত্যুঞ্জয় পরে ক্লাস থার্ড ক্লাসে, থার্ড ক্লাস মানে ক্লাস 8, পরীক্ষার প্রশ্নে এটা আসতে পারে। মৃত্যুঞ্জয় পরে কোন ক্লাসে? থার্ড ক্লাসে। রামিম, রেকর্ড হচ্ছে? জি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মৃত্যুঞ্জয় পরে কোন ক্লাসে? থার্ড ক্লাসে। থার্ড ক্লাস মানে ক্লাস 8, এটা একটু মনে রাখবা। তো ক্লাস 8-এ পড়ে। তো লেখক বলতেছে সে আগে কোনো ক্লাসে পড়ছে কিনা সেটা কারো জানা নেই। তো মৃত্যুঞ্জয় ওই ক্লাসেই পড়তেছে। পড়ার পর ন্যাড়াররা যখন ওই স্কুলে ভর্তি হলো, ন্যাড়াদের সাথে একটা ফ্রেন্ডশিপ হলো, এবং মৃত্যুঞ্জয়ও ওই ন্যাড়াকে অনেক বেশি হেল্প করলো, সাহায্য করলো। মানে টাকা পয়সা দিয়ে তার পরীক্ষার ফিস টিস মনে করে এরকম টাইপের কিছু নিয়ে সমস্যায় পড়ছিল, তো তাকে সাহায্য করলো। একদিন হঠাৎ করে ন্যাড়ার স্কুল গিয়ে দেখতে পাইলো যে মৃত্যুঞ্জয়
আসে নাই অনেকদিন ধরে স্কুলে। তো জানতে পারলো যে মৃত্যুঞ্জয় খুব বেশি অসুস্থ। তো একদিন ন্যাড়া দেখতে গেল মৃত্যুঞ্জয়কে। দেখতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলো যে একটা মেয়ে মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন করতেছে। মৃত্যুঞ্জয়ের অবস্থা খুব মুমূর্ষু এবং পরবর্তীতে জানতে পারলো যে ওই মেয়েটা ছিল মালো পরিবারের। এটা একটু মনে রাখবা, মালো মানে হচ্ছে যে তোমার সাপুরে বংশের। আর হচ্ছে যে মৃত্যুঞ্জয় ছিল মিত্তির বংশের লোক, মিত্তির বংশ। এগুলা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। মৃত্যুঞ্জয় ছিল মিত্তির বংশের আর বিলাসী ছিল মালো পরিবারের। তো এই বিলাসী মৃত্যুঞ্জয় সেবা যত্ন করতেছে। মানে লেখক বলতেছে যে মানে লেখক বলতে এখানে ন্যাড়ার জবানিতে যেহেতু বর্ণনা করে, ন্যাড়া বলতেছে যে মৃত্যুঞ্জয় সিচুয়েশন এমন ছিল যে বিলাসী যদি তার সেবা যত্ন না করতে হয়তো মৃত্যুঞ্জয় এতদিনে মারাই যেত, এরকম টাইপের সিচুয়েশন হয়ে গেছে। তো পরবর্তীতে তোমার দেখা কথাবার্তা বলে তোমার ন্যাড়া যখন ব্যাক করতেছে ওই মোমেন্টে তোমার বিলাসী তাকে জিজ্ঞেস করলো যে আমি তোমাকে এগিয়ে দিব নাকি। তো তখন ন্যাড়ার আসলেই ভয় করতেছিল যে রাতের বেলা যেহেতু আম কাঁঠালের বাগান ক্রস করে আসবে, সে একটু ভীতু প্রকৃতির ছিল। তো পরবর্তীতে ন্যাড়া কিন্তু যেহেতু একটা ছেলে হয়ে মেয়ের সাহায্য নিবে না, কারণ হচ্ছে যে ইগোতে একটা প্রবলেম আছে। তো যার কারণে হচ্ছে তোমার ন্যাড়া বললো যে না, তুমি আমাকে এগিয়ে দেওয়া লাগবে না, তুমি আমাকে শুধু আলুটুকু দিলেই হবে। এই লাইনটা একটু কোট করে রাখো, এটা হয়তো অনেক সময় পরীক্ষার মধ্যে ব্যাখ্যা হিসেবে আসে যে তুমি আমাকে একটু আলো দিলেই হবে। তো পরে লেখক বলতেছে যে বিলাসী এমন ছিল যে হচ্ছে আজকে যদি মৃত্যুঞ্জয় অসুস্থ না থাকতো তাহলে হয়তো বিলাসী এই ন্যাড়াকে একা ছাড়তো না, সে নিজে এগিয়ে দিত। মানে সে খুব ভালো মেন্টালিটি একজন মানুষ। পরে কিছুদিন পর ন্যাড়া শুনতে পারলো যে বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে এবং এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্যারেশানে আছে তার চাচা জ্ঞাতিকুরা। সে গ্রামবাসী সবাইকে গিয়ে গিয়ে বলতেছে যে হচ্ছে যে তখন তো হিন্দু সমাজের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ অনেক প্রবল ছিল। তো তার মানে চাচা সবাইকে গিয়ে বলতেছে যে মৃত্যুঞ্জয় তো মানে গ্রামটা তো রসাতলেই গেল। মানে কেন? কারণ মৃত্যুঞ্জয় বিলাসীর মতো মালো পরিবারের একটা মেয়েকে বিয়ে করছে এবং তখনকার সময়ে মেয়েদেরকে বিয়ে করা তো দূরের কথা, তাদের হাতে ভাত খাওয়াও ছিল পাপ। তো যার কারণে তোমার বিলাসীর হাতে ভাত খাইছে মৃত্যুঞ্জয়, এই জন্য সে অন্ন পাপ করছে, এরকম একটা জিনিস ছিল। তো অন্ন পাপ কি বুঝিয়ে লেখো, এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে। তাহলে তাহলে সে অন্ন পাপ করছে। তো পরবর্তীতে তোমার গ্রামবাসীকে সবাইকে গিয়ে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে গ্রামবাসীরাও তোমার কি হলো যে গ্রামবাসীও তোমার মানে বললো যে ঠিক আছে আজকে গিয়ে এটার একটা দফা রফা হবে। তখন তারা কি করলো যে সবাই মিলে মৃত্যুঞ্জয়দের বাড়িতে গেল। মৃত্যুঞ্জয়দের বাড়িতে যাওয়ার পর তোমার হচ্ছে যে দেখলো যে বিলাসী রুটি বানাচ্ছে। পরবর্তীতে চাচা তাকে মানে চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি করে এবং এক পর্যায়ে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ওখানে ন্যাড়াও ছিল, ন্যাড়া কিন্তু কাউকে বাধাও দেয়নি, আবার সে নিষেধও করেনি, মানে হচ্ছে যে সে মারেও নি। তো পরবর্তীতে একদিন ন্যাড়া যখন সাগর পাড়ে দিয়ে হাঁটতে যাচ্ছিল হঠাৎ করে বিলাসীর সাথে দেখার পর তোমার হচ্ছে যে বিলাসীকে জিজ্ঞেস করলো যে মানে কথাবার্তা জিজ্ঞেস করতে এক পর্যায়ে দেখলো যে বিলাসীর সাথে মৃত্যুঞ্জয় আছে। তো তখন এরা বুঝতে পারলো যে আসলে ওই দিন যে বিলাসীকে গ্রাম থেকে বের করে দিয়েছে সেই দিন বিলাসীর সাথে সাথে তোমার মৃত্যুঞ্জয়ও গ্রাম থেকে বের হয়ে গেছে। এবং পরে জানতে পারলো মৃত্যুঞ্জয় এখন সাপুরেদের সাথে থাকতেছে এবং তাদের তন্ত্রমন্ত্র শিখছে। তো ন্যাড়া বললো যে আমিও তন্ত্রমন্ত্র শিখবো এবং এক পর্যায়ে ন্যাড়া তন্ত্রমন্ত্র শিখার পর ন্যাড়া অনেক বেশি নিজের মধ্যে একটা ভাব চলে আসছে যে হচ্ছে যে এলাকার বড় ভাইয়ের মতো, মানে যারাই দেখবা যে যে কোনো প্রয়োজনে আমারে কল দিবা, কিন্তু প্রয়োজনে কল দেওয়ার সময় বড় ভাইরে পাবা না। তো এই যে তো ন্যাড়ার মধ্যে অনেক বেশি কি চলে আসছে, ভাব চলে আসছে। তো ভাব যখন চলে আসছে তখন হচ্ছে যে তোমার ন্যাড়ার মধ্যে যখন অনেক বেশি ভাব চলে আসছে তখন একদিন মৃত্যুঞ্জয় আর বিলাসী একটা প্ল্যান করলো যে তারা হচ্ছে কোথায় যাবে, তারা হচ্ছে যে তোমার তারা হচ্ছে কোথায় যাবে, তারা হচ্ছে যে সাপ ধরতে যাবে। তো সেখানে যাওয়ার পর বিলাসী বুঝতে পারলো যে আসলে সাপ সেখানে একটা না, সাপ সেখানে দুইটা আছে। তখন বিলাসী সেটা বুঝতে পারলো। তখন হচ্ছে যে মৃত্যুঞ্জয়কে নিষেধ করলো যে আজকে যাওয়ার দরকার নেই, আরেকদিন যাবো। কিন্তু ন্যাড়ার ওভার এক্সাইটেড এর কারণে বিলাসী মানে হচ্ছে মৃত্যুঞ্জয়কে নিয়ে গেল এবং সেখানে যাওয়ার পর একটা সাপ ধরে আসার সময় আরেকটা সাপ তাকে কামড় দিল। কোন সাপ কামড় দিচ্ছে? গোখরো সাপ, এটা একটু মনে রাখবা, গোখরো সাপ। আবার এখানে আমার ক্লাসে অনেকেই থাকতে পারো এরকম টাইপের। তাহলে এই যে দেখো কি বললাম যে মানে কি কামড় দিছে, যে গোখরো সাপ কি দিছে, কামড় দিছে। কিরে সবাই হাসতেছো কেন? আজব, আমি কোনো কথা বললে দেখি যে তোমরা হাসো, মানে বুঝলাম না। তাইলে দেখো এখানে তো তোমার কি করলো যে একটা গোখরো সাপ কি দিছে, কামড় দিছে। তো থাকতে পারো না, আজব এখানে থাকতে পারে, এটা কি অস্বাভাবিক কিছু নাকি? তো গোখরো সাপ কামড় দিছে যার কারণে যার বিষক্রিয়ায় মানে বিষাক্ত, এতটাই বিষাক্ত ছিল যে বিষক্রিয়ায় মৃত্যুঞ্জয় 7 দিনের মাথায় মারা যায়। এবং এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর তোমার বিলাসী নিজেই
সাপের বিষ খেয়ে বা সাপের বিষের মাধ্যমে সাপের বিষের কারণে সে নিজে সুইসাইড করে আত্মহত্যা করে আর কি। তো এটাই ছিল আমাদের বিলাসী গল্পের মূল ক্যারেক্টার। আশা করছি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের পরবর্তী কনসেপ্ট, যেটার নাম হচ্ছে যে আবার বলিয়েন না আর্জেন্টিনা সাপোর্টার না, এখানে সব সাপরা তো আর্জেন্টিনা সাপোর্টার নাই, অনেকে ব্রাজিল সাপোর্টারও আছে। তো এখানে দেখো, তো যেটা তুমি আমার কি বললা আর কি। আচ্ছা যাক, আমি বলতে চাচ্ছি না, পারবো তোমরা কি রে আজব হাসতেছে সবাই। আমি কি আমি কি বলছি? আচ্ছা যাক বাদ দাও। অর্ধাঙ্গী, পরেরটা হচ্ছে কি অর্ধাঙ্গী। তাহলে দেখো অর্ধাঙ্গী, অর্ধাঙ্গীটা হচ্ছে মূলত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। তোমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে চিনো, যিনি সবসময় নারীদের পক্ষে, নারীদের সম অধিকার নিয়ে কাজ করে। তো এই অর্ধাঙ্গী গল্পটা মূলত, এটা একটু মনে রাখবা, প্রবন্ধটা দেখবা, এটার পাঠ পরিচিতিটা পড়লে দেখবা এটা হচ্ছে 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের গোড়ার দিকে, এটা থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। আমি পয়েন্টগুলো আলোচনা করতেছি। 18 শতকের শেষের দিকে, 19 শতকের গোড়ার দিকে এটা লেখা হয়েছিল অর্ধাঙ্গী গল্পটা। এক, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই অর্ধাঙ্গী গল্পের মধ্যে, এই অর্ধাঙ্গী এই গল্প না, এটা যদিও এটা একটা প্রবন্ধ টাইপসের। তো এই অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে রাইটার নারী এবং পুরুষকে দুইটা সাইকেলের চাকার সাথে তুলনা করছে, যে একটা সাইকেলের চাকা না থাকলে যেরকম একটা সাইকেল রান করতে পারে না, তেমনি নারী এবং পুরুষ দুইটা চাকার মতো, যে দুইটা চাকা যদি ইকুয়াল না থাকে, যদি দুইটা চাকা ইকুয়াল না থাকে, তাহলে ভাইয়া রুটিনটা দেন তো। আচ্ছা ঠিক আছে, ওকে রুটিন পরে দিচ্ছি। তাহলে দেখো, যে সাইকেলের মধ্যে দুইটা চাকা, তোমার হচ্ছে কি হয়েছে, যে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা চাকা রান করে না। তাহলে এটা ছিল মূলত অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী মানে বুঝো যে অর্ধাঙ্গিনী মানে নারী এবং পুরুষের মাধ্যমে তোমার হচ্ছে কি হবে, যে হচ্ছে সমাজটা এগিয়ে যাবে। তো এই জন্য ওই যে একটা কবিতার লাইন তোমাদের হয়তো মনে আছে, যে হচ্ছে যে কি, যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আসো যে আমাদের পরেরটা হচ্ছে যৌবনের গান। যৌবনের গানের কনসেপ্টটা অনেকটা 18 বছর বয়সের মতো। 18 বছর বয়স যে কবিতাটা, এই 18 বছর বয়স কবিতার মতো, যে কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে লেখক যুবকদের যে স্পৃহার কথা, যুবকদের যে তারুণ্যের কথা সেটা তুলে ধরছে। এটা নিয়ে আর তেমন ডিটেলস আলোচনার প্রয়োজন নাই। এরপরে আমরা দেখতে পাই যে আমাদের জীবন ও বৃক্ষ। এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের মধ্যে আমরা, ভাইয়া তোমাদেরকে যে পার্ট যতটুকু প্রয়োজন, যেই পার্ট যতটুকু কনসেপ্ট প্রয়োজন, সেই পার্ট আলোচনা করতেছে একটা সেকেন্ডের জন্য, যাতে তোমাদের মনোযোগ নষ্ট না হয়। আচ্ছা তাহলে দেখো, আর এটা আমি চেক করি মাঝে মধ্যে, কেমনে জানো, যে মাঝে মধ্যে একটা দুইটা কথা বলি, তোমরা যখন হা হা দাও তার মানে বুঝতে পারি যে আমার ক্লাস শুনতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো, যেটা বললাম, অনেকে একটু মানে স্যাড রিয়েক্ট দিবা, অনেকে একটু লাভ রিয়েক্ট দিবা, ভাইয়া রিয়েক্ট দিবা। কি ভাইয়া ভাইয়া? হাহা রিয়েক্ট তো দিই নাই, আমার কি পাপ হবে? ও আচ্ছা, তাহলে তুমি তুমি হয়েছে যে মানে কি বললাম, যে তুমি মেবি আর্জেন্টিনা সাপোর্টার না? না না, এই তুমি এরকম ইস বলার কি আছে এখানে? তুমি এই ইস বলার কারণে কতজনের মন ভেঙে গেছে ভাই জানো তুমি? ভাইয়া ভাইয়া আমি আফানা, আমি আফানা। তুমি তো এটা কি করলা, তো বাফানা ভালো কথা, কিন্তু এভাবে যেভাবে ইস বললা, এখানে তো অনেকের অন্তর ভেঙে গেছে। আচ্ছা যাক, ব্রোকেন হার্ট। আচ্ছা যাক, তো এখন আসো যে আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের মধ্যে যাই, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে আগামীকালকে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের জীবন ও বৃক্ষ যে প্রবন্ধটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আগামীকালকে হয়তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবারও বলতেছি, এই জীবন ও বৃক্ষ থেকে আগামীকালকে হয়তো পরীক্ষার প্রশ্নে এখান থেকে একটা প্রশ্ন পাবা, পাবা এবং পাবা। আবার বলতেছি, ইনশাআল্লাহ পুরো এই ফেলবো। জীবন এবং বৃক্ষ প্রবন্ধটা মূলত মোতাহার হোসেন চৌধুরীর লেখা। আবারও বলতেছি, দেখবা পরীক্ষার হলে হয়তো এখান থেকে প্রশ্ন দেখে আমার কথা মনে পড়বে। তাহলে দেখো, এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটা তোমার হচ্ছে মূলত মোতাহার হোসেন চৌধুরীর লেখা। মোতাহার হোসেন চৌধুরী ছিলেন একজন কথা সাহিত্যিক। তো মোতাহার হোসেন চৌধুরীর লেখা, তিনি একটা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। একটা, বুদ্ধিমুক্তির আন্দোলন। হ্যাঁ, মোতাহার হোসেন চৌধুরী একটা আন্দোলনের অংশীদার ছিলেন, যেটা ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং সে আন্দোলনের একটা স্লোগান তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় শুনছো, যারা একটু উচ্চশিক্ষিত আছো তারা, আবার যারা উচ্চশিক্ষিত না তারা হয়তো শোনো নাই। সেটা হচ্ছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব। এই লাইনটা ছিল মোতাহার হোসেন চৌধুরীর, যে হচ্ছে যে তোমার মানে এই যে মানে বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা মূল যে বিষয় ছিল আর কি। আচ্ছা দেখ, তো এখন আসো যে আমরা আমাদের পরের কনসেপ্টের মধ্যে যাই। এই গল্পের মধ্যে খুব মনোযোগ দিয়ে শোনো, এই প্রবন্ধটা হয়তো অনেকে পড়তে পারবা না। তো এখানে মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করছে। জীবন ও বৃক্ষ কেমন, যেমন যেরকম বৃক্ষ একটা ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, মানে সে মাটির গভীর থেকে নিজে স্ট্রাগল করে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজে অনেক পরিশ্রম করে কি করে, ফুল ফুটায়, ফল ফলায়। এখন এই ফুল ফল কি বৃক্ষ নিজে খায়? না, বৃক্ষ নিজে খায় না। এগুলো কাদেরকে দিয়ে দেয়? মানুষদেরকে দিয়ে দেয়। আচ্ছা, এই যে দেখো, এই বৃক্ষে নিজে স্ট্রাগল করে মানুষের তরে তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে মোতাহার হোসেন চৌধুরী মানুষের সাথে বৃক্ষের একটা তুলনা করছে, যে মানুষের জীবনটা হইতে হবে বৃক্ষের মতো, যে বৃক্ষ যেরকম ফুল ফল ছায়া নিজে স্ট্রাগল করে পরিশ্রম করে নিজের জীবনের সব পরিশ্রম দিয়ে যে ফলাফলটা পায়, সেই ফলাফলটা মানুষের জন্য উৎসর্গ করে দেয়। তেমনি একটি মানুষের জীবনও হইতে হবে এরকম, নিজে স্ট্রাগল করে মানুষের জন্য, মানবিকতার জন্য তার জীবনকে উৎসর্গ করে দিবে। কিন্তু হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুর ভাইয়া আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাইয়া আসি বলতেছে যে না না না, মোতায়ের 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 তুমি এটা ঠিক বলো নাই, ঠিক বলো নাই। কি বলছে, কি বলছে? আচ্ছা যাক, মোতায়ের আসি বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর আসি বলতেছে যে না, মানুষের জীবন হবে নদীর মতো। একটা কিসের মতো? নদীর মতো। তো এই যে নদীর মতো মানুষের জীবন, ভাই নদীর মতো মানুষের জীবন, আবার এটা আবার কেমন, মানে কেন? এক্ষেত্রে রবীন্দ্রনাথের লজিক কি? তো রবীন্দ্রনাথের লজিক হচ্ছে, রবীন্দ্রনাথ বলতেছে যে একটা নদী যেরকম বিভিন্ন আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে মানে একটা মানে হচ্ছে তার অনেক স্ট্রাগল করে, অনেক সংগ্রাম করে তার এগিয়ে যেতে হয়। আর এট লাস্ট হচ্ছে তার জীবনটাকে দেখবা, প্রত্যেকটা নদী কিন্তু সমুদ্রে উৎসর্গ হয়, মানে সমুদ্রে গিয়ে মানে মিশে যায়। দেখবা কোন নদী, সবগুলা নদী মোটামুটি যে সমুদ্রে গিয়ে উৎসর্গ হয়। তো আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে অনেক স্ট্রাগল করে এই নদীগুলো যেরকম সমুদ্রে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তেমনি মানুষের জীবনটা হবে যে এরকম নদীর মতো। আবার আরেকটা লজিক দিচ্ছে যে মানুষের জীবন হচ্ছে বহমান, মানুষের জীবন যেরকম বহমান তেমনি একটা নদীটাও হইতে হবে বহমান। এখন মোতাহার হোসেন চৌধুরী ভাইয়া বলতেছে যে না, তোমার এই লজিকটা ঠিক না। কেন? কারণ হচ্ছে যে কেন, পরে মোতাহার হোসেন চৌধুরী আবার লজিক দিচ্ছে। কি লজিক দিচ্ছে? খালি লজিকের উপরে লজিক। মোতাহার হোসেন চৌধুরী কি লজিক দিচ্ছে? মোতাহার হোসেন চৌধুরী আসে বলতেছে যে না, মানুষের জীবন নদীর মতো হওয়া, তুমি যে বলতেছো স্ট্রাগল করতেছে এগুলা ঠিক আছে, কিন্তু মানুষের জীবন নদীর মতো না। কেন? কারণ নদী নদী যে সাগরে উৎসর্গ হয়, সেই ফলাফলটা কিন্তু আমরা দেখি না, আমরা অবলোকন করি না। আর একটা মানুষ যদি পরিশ্রম করার পর তার ফলাফলটা যদি দেখতে না পারে, তাহলে ওই মানুষটা তোমার ওই কাজ করার প্রতি কি হয় না, আগ্রহী হয় না। এটা কিন্তু আসলেই রাইট। মানে হচ্ছে কিরকম, তোমরা হয়তো অনেকে জানো যে তুমি যখন কোন একটা পরিশ্রম করবা, তুমি পরিশ্রম করার পর যখন ফলাফলটা দেখতে না পাবা, তাহলে কিন্তু তোমার কাছে এটা কি মনে হবে না, যে তুমি আর ওই কাজটা করতে আগ্রহ পাবা না, তুমি ওই কাজটা খুঁজে মানে পাবা না আর কি। তো এখন এই যে মনে করো যে এই যে ফলাফলটা যখন তুমি দেখতে পাবা না, তখন তুমি কি করবা? আচ্ছা, তুমি যখন ফলাফল দেখতে পাবা না, তখন কিন্তু তুমি কাজ করতে কি হবে না, আগ্রহী হবে না। তো মোতাহার হোসেন চৌধুরীও ঠিক এটাই বলতেছে, যে নদী নদী যে তোমার সাগরে উৎসর্গ হয়, নদী যে তোমার সমুদ্রে উৎসর্গিত হয়, তাহলে এই সমুদ্রে উৎসর্গ হওয়ার মধ্যে তো কেউ কিছু দেখে না, এখানে প্রাপ্তির আনন্দ বলতে কিছু নেই। কিন্তু একটা বৃক্ষ যে ফুল দেয় ফল দেয়, এটা সে তার স্ট্রাগলটা ফুল ফলের মধ্যে দেখা যায়, এটা দৃশ্যমান হয়। তাই বলা যায় যে মানুষের জীবন নদীর মতো না, মানুষের জীবন হইছে বৃক্ষের মতো। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হইছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে আমাদের গন্তব্য কাবুল। এই গন্তব্য কাবুলটা হচ্ছে মূলত সৈয়দ মুজতবা আলীর লেখা। তো সৈয়দ মুজতবা আলীর তোমরা আরেকটা গ্রন্থ পড়ছো, যে হচ্ছে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে যে মোতাহার হোসেন চৌধুরীর আরেকটা বিষয় ছিল, যে সেটা হচ্ছে কি, যে মোতাহার হোসেন চৌধুরীর সরি, মোতাহার হোসেন চৌধুরী না, এই কি বলে, সৈয়দ মুজতবা আলী, হ্যাঁ, সৈয়দ মুজতবা আলী আরেকটা তোমরা পড়ছিলা, প্রবাস বন্ধু নামে। তো সেখানে তিনি একটা প্রবাসের বর্ণনা দিচ্ছে, মানে হচ্ছে সেখানে তিনি ওই যে কিভাবে গেছে, তার যাত্রাপথের বর্ণনা দিচ্ছে, এগুলা দিচ্ছে। তো আমাদের এই গন্তব্য কাবুল মানে ইয়ার মধ্যে, ভ্রমণ কাহিনীর মধ্যেও আমাদের মোতাহার হোসেন
চৌধুরী না, মোস্তফা আলী, বারবার মুস্তফা। মিস্টেক হচ্ছে। হ্যাঁ, সৈয়দ মোস্তফা আলী। তো এই সৈয়দ মোস্তফা আলী তিনি যে কাবুলে যাচ্ছেন, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এখন তিনি কাবুলে কেন যাচ্ছেন এই পয়েন্টটা একটু মনে রাখবে, এটা হয়তো এমসিকিউতে আসতে পারে। যে তিনি আফগানিস্তানের একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য চাকরি পাইছিল, অধ্যাপনা টিচার হিসেবে নিয়োগ পাইছিল। যার কারণে তিনি যখন আফগানিস্তানে যাচ্ছিলেন, আফগানিস্তানের যাত্রাপথে তার সাথে কি কি কাহিনী হয়েছে এগুলো খুব হাস্যরসাত্মক ভাবে তিনি উপস্থাপন করেছেন। মানে তিনি যে দৃশ্যগুলা দেখছে, তিনি যে মানুষদেরকে দেখছে, তাদের কিরকম কাহিনী ছিল, তারা তাদের গড়ন কেমন ছিল, তাদের কি কি পরছিল, এই পোশাকগুলা, তাদের খাওয়া দাওয়ার স্টাইল, এই সব কিছু নিয়ে তিনি কি করছে, আলোচনা করছে। মানে এটা হচ্ছে মূলত একটা ভ্রমণ কাহিনী। এই সৈয়দ মুস্তফা আলী একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইছিল, আর এই চাকরির সুবাদে তিনি যখন আফগানিস্তান যাচ্ছিলেন, এই আফগানিস্তানের যাত্রাপথে তার কি কি কাহিনী হয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করতেছে। আচ্ছা, এটাই ছিল মূল কথা। তো এরপরে আসো আমাদের পরবর্তী কনসেপ্ট, নাম ছিল মাসি পিসি। এই মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের মধ্যে একটা কথা খুব মনে রাখবা, এটা হয়তো কালকে এমসিকিউতে দেখতে পারো, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি, এটা মনে রাখবা। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি? মানিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের মানিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা একটু মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা লেখা আছে যে পুতুল নাচের ইতিকথা, এটা খুব বিখ্যাত একটা গ্রন্থ ছিল। তো এখানে এই মাসি পিসির মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত এই মানে এখানে মূল পয়েন্ট ছিল এটাই, যে সামাজিক যে অন্যায় অনাচার এগুলার কথা তুলে ধরছে, এবং নারীর সামাজিক কুসংস্কার এবং নারীর যে প্রতিরোধের বিষয়টা তিনি তুলে ধরছে। যে সেখানে আমরা দেখতে পাই যে আহ্লাদি নামের একজন ক্যারেক্টার ছিল, যার স্বামী ছিল যোগু। এই যোগু তাকে যৌতুকের জন্য অনেক নির্যাতন করত, এবং যার কারণে পরবর্তীতে তোমার এই ওই আহ্লাদি তার মাসি পিসির কাছে গিয়ে আশ্রয় নেয়। মাসি পিসি দুইজন ছিল বিধবা, এবং তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করতো, প্রচন্ড রকমের ঝগড়াইটা মানে মহিলা ছিল। তো এখন সারাদিন কি করতো, তারা দুইজন ঝগড়া করতো, কিন্তু আহ্লাদি যাওয়ার পর তাদের মধ্যে দায়িত্ববোধ জন্ম নেয়, এবং তারা আহ্লাদিকে টেক কেয়ার করার জন্য তারা দুইজন মিলে ডিসিশন নেয় তারা শাক বিক্রি করবে। তো এখন পাশের গ্রামে পাশের বাজারে গিয়ে শাক বিক্রি করতো তারা এভাবে। পরবর্তীতে তোমার এই গ্রামের আরেকটা ক্যারেক্টার ছিল গোকুল, এবং যার বৈশিষ্ট্য ছিল যে অল্প টাকায় কম মূল্যে বিয়ে করা, মানে সেই গ্রামের মধ্যে অনেকগুলো বিয়ে করে বেড়াইতো, তার ক্যারেক্টারের সমস্যা ছিল। তো পরবর্তীতে এই গোকুল তোমার হচ্ছে যে মানে মাসি পিসির কাছে আসছিল যে ওই আহ্লাদিকে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু মাসি পিসি তাকে প্রোটেক্ট করছে, মানে রাজি হয়নি। এরপর হচ্ছে যে তোমার পরবর্তীতে মাসি পিসিরা যখন বাজারে গিয়ে শাক বিক্রি করতেছিল, এক পর্যায়ে ওই বাজারের যে নেতা, যিনি যে সরকার বাবু বা দারোগা বাবু ছিলেন, সরকার বাবু যেই কথা দারোগা বাবু সেম কথা। তো এই সরকার বাবু বা দারোগা বাবুর সাথে তাদের একটা ঝগড়া হয়, এবং ঝগড়া করে ফিরে আসার পর ওই দিন রাতের বেলা ওই সরকার বাবু তার কানাইয়ের নেতৃত্বে 4-5 জন পেয়াদাকে পাঠায়, এবং মাসি পিসি দুইজনকেই যাইতে বলে। তো মাসি পিসি বলতেছিল যে একজন গেলে একজন যাবে, মানে এট লাস্ট বললো যে একজন যাবে। তো পরবর্তীতে ওই কানাই বলতেছে না, দুইজনকে যাইতে হবে। এবং কথা বলতে বলতে এক পর্যায়ে মাসি পিসি বুঝতে পারলো যে আসলে তাদের প্ল্যানিং হচ্ছে এটাই, যে মাসি পিসি দুইজনকে নিয়ে গিয়ে আহ্লাদিকে তারা হয়তো তুলে নিয়ে যাবে, অথবা কোনো অনিষ্ট করবে। তো যার কারণে মাসি পিসি যখন বুঝতে পারলো, এবার মাসি পিসি পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিতর থেকে রাজি হয়ে মানে রেডি হয়ে আসতেছি, একটু সাজুগুজু করে মেকআপ টেকআপ করে আসতেছি। তো যখন ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর একজন আনলো একটা দা, আর একজন আনছে একটা কাটারি। তো একজন মাসি বলতেছে আই দেখি কাটারি এক কোপে মাথা আলাদা করে ফেলবো, আরেকজন বলতেছে যে আই দেখি বটির এক কোপে মাথা আলাদা করে ফেলবো। তো এবার এই চিল্লা চিল্লি শুনে তোমার হচ্ছে যে ওই যে কানাই সহ যারা পেয়াদা যারা আসছিল তারা সবাই পালাই গেল, এবং মাসি পিসি দুইজন পুরা রাত জেগে তাদের ঘর পাহারা দিল এক বালতি পানি নিয়ে। মানে একজন বালতি ভরে পানি নিয়ে আসছে, আরেকজন হচ্ছে কম্বল ভিজাই রাখছে, কারণ হচ্ছে তখনকার সময় কারোর সাথে কারো ঝগড়া লাগলে তোমার হচ্ছে কি করতো, আগুন লাগাই দিত। তো এটার জন্য তারা হচ্ছে দুইজন পুরো রাত জেগে পাহারা দিল, এবং এট লাস্ট আর তারা কেউ আসলো না। তো এটা মানে বুঝাতে চাইলো যে হচ্ছে যে আমাদের তোমার কি যে হচ্ছে যে এই কি বলে মানে তোমার এই যে তারা যে মহিলা হওয়ার সত্ত্বেও, যে মহিলারা আগে দুইজন ঝগড়া করতো, এখন তারা দুইজনে মানে একত্রিত হওয়ার কারণে পুরো সমাজের যত অন্যায় থেকে তাদেরকে রক্ষা করতে পারছে। এরপর হচ্ছে যে নেকলেস। এই নেকলেসের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের একটা উচ্চাভিলাষী একটা মেয়ের মানে কথা, যার টাকা পয়সা অনেক ছিল না, কিন্তু সে ছোটবেলা থেকে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল। তো আমরা সেখানে এই নেকলেসের মধ্যে কিছু চরিত্র আছে, একটা হচ্ছে মাদাম লুইসেল, একটা হচ্ছে মাদাম ফরস্টিয়ার, আর একটা হচ্ছে মাদাম
নো, এটা একটু মনে রাখবা। মাদাম লুইসেল যেই কথা, মাতিলদাও সেম কথা, দুইজনই সেম ক্যারেক্টার। মাদাম লুইসেল হচ্ছে আমাদের গল্পের নায়িকা, বা মাতিলদা আমাদের গল্পের নায়িকা। আর মাদাম র্যাম্পনো ছিলেন ওই যে এই গল্পের মধ্যে একটা ক্যারেক্টার পাবা, শিক্ষামন্ত্রী। আর মাদাম ফরেস্টিয়ার ছিলেন মাদাম লুইসেলের বান্ধবী। আচ্ছা, তো একদিন তার স্বামী মানে ওই মাদাম লুইসেল ছোটবেলা থেকে অনেক উচ্চবিলাসী ছিলেন, কিন্তু ভাগ্যের কারণে, তার তো টাকা পয়সা ছিল না, ভাগ্যের কারণে একটা কেরানির সাথে তার বিয়ে হয়। ওই যে তার হাজবেন্ড খুব ভালো মানুষ ছিলেন, তো তিনি তার মানে ওয়াইফের যত মানে হচ্ছে যে চাহিদা, এগুলো পূরণ করার চেষ্টা করতেন। এবং পরবর্তীতে এক পর্যায়ে তাদের শিক্ষামন্ত্রী মানে মাদাম র্যাম্পনো তাদেরকে একটা মানে প্রোগ্রামে দাওয়াত দেয়। তো এটা নিয়ে মাদাম লুইসেলের স্বামী অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু পরবর্তীতে তার স্ত্রীর হাতে যখন চিঠি দিল, তখন স্ত্রী কান্না শুরু করলো। কেন? কারণ হচ্ছে তার নাকি ওখানে যাওয়ার মতো পোশাক নাই। তো পরবর্তীতে মাদাম লুইসেলের হাজবেন্ড তার সুদীর্ঘ 4-5 মাস ধরে সে প্রায় 400 ফ্রাঁ জমাইছিল, মানে 400 ফ্রাঁ তার হচ্ছে যে বন্দুক কেনার বন্দুক জন্য কিনা। জমাইছিল। তো পরবর্তীতে ওই টাকাগুলো তাকে দিয়ে দেয়, মানে ওই ফ্রাগুলো তাকে দিয়ে দেয় জামা কেনার জন্য। জামা কিনে নিয়ে আসার পর এবার তার আরেকটা সমস্যা দেখা দেয়, যে সেখানে যাওয়ার মতো নাকি তার কি নাই, যে হচ্ছে যে গয়না নাই। তো পরবর্তীতে তার স্বামীর কাছে তো আর এত টাকা নাই। তো তার স্বামী বললো যে তুমি মাদাম ফরেস্টিয়ারের কাছে যাও, তোমার বান্ধবী, সে তো অনেক বড় লোক, তো তার কাছ থেকে একটা গয়না নিয়ে আসো। তো ওই মাতিলদা তার বান্ধবীর কাছে গিয়ে একটা হার নিয়ে আসে, ধার নিয়ে আসে এবং জমা দেওয়ার মতো। পরবর্তীতে ওই প্রোগ্রামে ভাইয়া যাওয়ার পর। ভাইয়া এটা একটু একবার বলেন। কোনটা? এই যে মানে নেকলেসটার গল্পটা একটু প্রথমতে। প্রথম থেকে আর বলা যাবে না। আচ্ছা, যতটুকু বলি যে হচ্ছে যে তোমার ওই যে যখন হচ্ছে তোমার কি বললাম যে মাদাম ফরেস্টিয়ারের কাছে যায়, একটা ওই ইয়ার দাওয়াত পাইছিল, শিক্ষামন্ত্রী একটা অনুষ্ঠানের দাওয়াত পাইছিল। তো যার কারণে হচ্ছে যে দাওয়াতে যাওয়ার জন্য তার একটা নেকলেসের প্রয়োজন ছিল। তো যেহেতু নেকলেসের প্রয়োজন ছিল, তোমার হচ্ছে যে ওই মাদাম লুইসেলের হাজবেন্ডের তো আর নেকলেস কিনে দেওয়ার ক্ষমতা নাই। তার বান্ধবী যে মাদাম ফরেস্টিয়ার ছিল, এই মাদাম ফরেস্টিয়ারের কাছে গিয়ে একটা হার সে ধার না নেয়, যে হচ্ছে যে এই প্রোগ্রামে যাওয়ার জন্য। এবং পরবর্তীতে তার হাজবেন্ড সহ তোমার হচ্ছে কোথায় যায়, হচ্ছে যে তোমার ওই প্রোগ্রামে যায়। প্রোগ্রামে যাওয়ার পর তারা অনেক বেশি এনজয় করে এবং তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো হচ্ছে যে পরবর্তীতে তারা ওই ব্যাক করে, তোমার হচ্ছে যে মানে ব্যাক করে, তাড়াহুড়া করে ব্যাক করে। তো ব্যাক করার সময় আসার পর, বাসায় আসার পর দেখতে পাই, যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখন দেখতে যায় যে তার গলার মধ্যে ওই হারটা নাই। এবং সে পরে খুঁজতে থাকে, খুঁজতে থাকার পর তার স্বামী তাকে জিজ্ঞেস করে তুমি গাড়ির নাম্বার জানো কিনা। তো হচ্ছে যে তখন সে বলে যে না, আমি গাড়ির নাম্বার মানে যেই গাড়িতে উঠে তারা আসছিল আর কি, তো বলে যে না, আমি গাড়ির নাম্বার জানি না। পরে হচ্ছে যে তারা থানা মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও গিয়ে ওই হারটা পাইলো না। তা হারটা যখন পাইলো না, তখন হচ্ছে যে তার মানে বান্ধবীদের তো এটা ফেরত দিতে হবে। তো তখন তারা ওই গয়নার যে বক্সটা ছিল, ওই বক্সটা নিয়ে দোকানে যায়। এবং দোকানে যাওয়ার পর তখন তাদেরকে জিজ্ঞেস করে যে হচ্ছে যে এরকম একটা হার বানাই দিতে পারবে কিনা। তখন তারা বলল যে পারবে, তবে এটার দাম 40,000 ফ্রাঁ। দেখো, যে হাজবেন্ড 400 ফ্রাঁ বন্দুক কেনার জন্য প্রায় 5-6 মাস ধরে টাকা জমাচ্ছে, এখন ওই হারটার দাম হচ্ছে 40,000 ফ্রাঁ। তবে এখন একটা অফার চলতেছে, যদি এখন নেই তাহলে হচ্ছে যে তোমার প্রায় 36,000 ফ্রাঁ দিতে হবে, 36,000 ফ্রাঁ। আর যদি 2 মাসের মধ্যে, মানে ওই হারটা, আগের হারটা যদি মানে খুঁজে পাই, 2 মাসের মধ্যে যদি এই হারটা ফেরত দেয়, তাহলে তাদেরকে 34,000 ফ্রাঁ দিবে, মানে তাদের 2,000 ফ্রাঁ লস হবে আর কি। আশা করি বুঝতে পারছো। যে তো তোমার এই মানে 36, তাহলে এখন হার কিনতে হচ্ছে 36,000 ফ্রাঁ দিয়ে। তো তোমার ওই মাদাম লুইসেলের তার বাবার জমানো মানে বাবার সম্পত্তি বিক্রি করা 18,000 ফ্রাঁ ছিল। তো 18,000 ফ্রাঁ দিল, আর বাকি 18,000 ফ্রাঁ তারা হচ্ছে যে বাকিতে করে তারা হচ্ছে শোধ করে দিবে, এরকম টাইপের করে তারা ওই হারটা নিল। এবং যে মাদাম লুইসেল কিছুদিন আগে যে টাকা পয়সার জন্য মানে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল, সে এখন দোতলা বাড়ি থেকে একটা ঝুপড়ি ঘরে গিয়ে বসবাস করতে শুরু করলো। তারা হচ্ছে অনেক পরিশ্রম করে, অনেক স্ট্রাগল করে তাদের ওই হারের দামটা পরিশোধ করতে প্রায় 10 বছর লেগে গেল। 10 বছর পর একদিন একটা পার্কের মধ্যে মাদাম লুইসেল যখন হাঁটতে গেছে, হঠাৎ করে মাদাম ফরেস্টিয়ারের সাথে দেখা হওয়ার পর মাদাম ফরেস্টিয়ার প্রথমে তাকে চিনতে পারে নাই, কারণ পরিশ্রমের কারণে তার মানে চেহারা টেহারা নষ্ট হয়ে গেছিল। তো তখন মাদাম ফরেস্টিয়ার তাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা কেন। তখন হচ্ছে যে ওই মতিলদা বলল যে হচ্ছে যে
মানে তোমার জন্যই তো আমার এই অবস্থা কেন? তো ওই যে হারের কাহিনী বললো, তো তখন মাদাম ফরেস্টিয়ার বলল যে হারে তুমি আমার একটা বার বলো নাই ওই হারটা আসলে নকল ছিল, ওই হারটার দাম 500 ফ্রার বেশি হবে না, মানে এটা 500 ফ্রার একটা হারের জন্য তারা 40,000 ফ্রা দিয়ে নতুন হার মানে হচ্ছে কিনে দিছে আর কি। তো এটা ছিল আমাদের গল্পের মূল কাহিনী। এখানে মোটামুটি বুঝতে যাচ্ছে যে নিজের যা আছে তা কিছু নিয়েই তুমি কি থাকবা, সন্তুষ্ট থাকবা। এরপরে আমরা রেইনকোট গল্পের মধ্যে যাই। আমাদের রেইনকোট গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে 1971 সালের ঢাকার যে কাহিনী এটা নিয়ে আলোচনা করতেছে। এবং এখানে একটা জিনিস, কিছু পয়েন্ট মনে রাখবা, আমি স্পেসিফিক পয়েন্টগুলো একটু আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে এই গল্পের প্রধান চরিত্রের নাম ছিল নুরুল হুদা। এই নুরুল হুদার কাহিনী মাধ্যমে বর্ণনা করতেছে তিনি ছিলেন একটা কলেজের কেমিস্ট্রির প্রফেসর। এটা একটু মনে রাখবা, কেমিস্ট্রির প্রফেসর। তো একটা কলেজের কেমিস্ট্রির প্রফেসর, পাকিস্তানিরা বাংলাদেশ যখন আক্রমণ করলো তখন থেকে কলেজ টলেজ বন্ধ, তিনি আর কলেজে যাচ্ছেন না। একদিন তিনি বাসায় বসেছিলেন, হঠাৎ করে দরজার মধ্যে অনেক জোরে ধাক্কানোর আওয়াজ শুনলেন। তখন তিনি ভয় পেয়ে গেলেন, দোয়া ইউনুস পড়তে পড়তে তিনি দরজার কাছে গেলেন। দরজা খুলে দেখলেন যে সেখানে তার কলেজের পিয়ন ইসহাক মিয়া দাঁড়ানো। তো ইসহাক মিয়াকে দেখে তিনি কিছুটা খুশি হলেন, কারণ তিনি ভাবছিলেন যে পাকিস্তানি বাহিনী আসছে। তো ইসহাক মিয়াকে দেখে কিছুটা খুশি হলেন। এখন ইসহাক মিয়া ওভার এক্সাইটেড। ইসহাক মিয়াকে তিনি বসতে বললেন, চাটা খাইতে বললেন। ইসহাক মিয়া বললেন যে না, আমি চাটা খাবো না। আর এই ইসহাক মিয়া ওই যে দেখবা কলেজ, আমাদের প্রায় সময় বলি যে কলেজের প্রিন্সিপালের চাইতে পিয়নের দেমাগ অনেক বেশি থাকে। তো ইসহাক মিয়া বলতেছে যে না, আমি খাবো না, তোমাকে এখনই তোমার হচ্ছে যে এই যে প্রিন্সিপাল তোমাকে দেখা করতে বলছে। আচ্ছা, প্রিন্সিপালের নাম ছিল আফাজ আহমেদ। আচ্ছা, কেন দেখা করতে বলছে? কারণ গতকালকে রাতে ওই যে তোমার মানে ইয়াতে যে কলেজ, ওই গতকালকে রাতে যে হচ্ছে যে তোমার মুক্তি বাহিনী মিসক্রিয়ান্ট লোগনে, মানে সে উর্দুতে কথা বলতেছে যে মিসক্রিয়ান্ট লোগনে ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দি, মানে হচ্ছে যে তোমার কি করছে যে ইলেকট্রিক ট্রান্সফরমার উড়াই দিছে। এখন ইলেকট্রিক ট্রান্সফরমার উড়াই দিছে, এটা নিয়ে তাদের সমস্যা কি? এটা রিজনটা হচ্ছে এটাই যে ওই ইলেকট্রিক ট্রান্সফরমারটা ছিল কলেজের দেয়ালের পাশে, এটা একটু মনে রাখবা। আর যেহেতু কলেজটা এখন বর্তমানে মানে তখন এই পাকিস্তানিদের ক্যাম্প হিসেবে ব্যবহার হচ্ছে, তো এই কলেজটা যেহেতু পাকিস্তানিদের ক্যাম্প হিসেবে ব্যবহার হচ্ছে, যার কারণে ওই ইলেকট্রিক ট্রান্সফরমার উড়াই দেওয়া মানে কি, মানে হচ্ছে ইনডাইরেক্টলি কলেজের মুক্তি বাহিনী মানে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আক্রমণ করা। আর তারা সবাই যেহেতু জানে যে নুরুল হুদার তোমার হচ্ছে কি তার শ্যালক মিন্টু মুক্তি বাহিনীতে গেছে, তাইলে এখানে নুরুল হুদার কোনো একটা হাত থাকতে পারে বা সংশ্লিষ্ট আসতে পারে কিনা এটা তারা জানার জন্য নুরুল হুদাকে যাইতে বলছে। এখন নুরুল হুদা এটা বলে সে বৃষ্টির মধ্যে হনহন করে বের হয়ে গেছে। তো হচ্ছে যে তোমার নুরুল হুদা তোমার পরে বের হয়ে গেল, এবং যেহেতু বের হবে তার স্ত্রী আসমা, নুরুল হুদার স্ত্রী আসমা তাকে একটা রেইনকোট দিল যেটা ছিল মিন্টুর, এবং এই রেইনকোটটা পরার পর নুরুল হুদার পায়ের টাকনো পর্যন্ত ঢেকে গেল। এরপরে নুরুল হুদা বললো যে বাহ, এটা তো ভালোই। আর নুরুল হুদার ছেলে মেয়েরা তখন চিল্লাইতে শুরু করলো যে আব্বু মামা হয়েছে, মামা হয়েছে, মানে আব্বুকে মামার মতো লাগতেছে, এটা বলতেছে আর কি। পরে হচ্ছে যে নুরুল হুদা বাস স্টেশনে আসলো, বাস স্টেশনে এসে দেখলো যে একটা লাল রঙের সিটি বাস দাঁড়ানো, এটা একটু মনে রাখবা, লাল রঙের সিটি বাস দাঁড়ানো। তো এই লাল রঙের সিটি বাসে যখন উঠলো তখন হচ্ছে ওই বাসের মধ্যে 6-7 জন যাত্রী ছিল, তো যেগুলো পকেট মার টাইপের ছিল। লেখক বলতেছে নুরুল হুদা যখন ওই বাসের মধ্যে উঠলো সবাই বাস থেকে নেমে যাচ্ছে। তো নুরুল হুদা ভাবলো যে হচ্ছে যে তাকে সবাই পাকিস্তানি বাহিনী মনে করছে, এই জন্য তারা সবাই ভয়ে ওই যে ইয়া থেকে নেমে যাচ্ছে। হুম, ভয়ে তারা ওই বাস থেকে নেমে যাচ্ছে। পরে বাসটা এসে থামলো কলেজের গেটে। কলেজের গেটে আসার পর নুরুল হুদা যখন কলেজের গেটের ভিতর দিয়ে হাঁটছিল তখন কলেজের গেটের বাম পাশে, এটা একটু মনে রাখবা, কোথায়? কলেজের গেটের বাম পাশে, বাম পাশে হচ্ছে যে তোমার কি যে হচ্ছে যে ইয়ারদের আফাজ আহমদের মানে রুম ছিল, প্রিন্সিপালের রুম। আর প্রিন্সিপালের রাজকীয় চেয়ারে একজন পাকিস্তানি পান্ডা বসা, রাইটার এভাবেই বলতেছে, প্রিন্সিপালের রাজকীয় চেয়ারে একজন পাকিস্তানি পান্ডা বসা। তাহলে এটা একটু মনে রাখবা। আচ্ছা, আমাদের এই গল্পের যে আফাজ আহমদ ছিলেন মানে কলেজের যে প্রিন্সিপাল, তিনি হচ্ছে পাকিস্তানি বাহিনী যেদিন থেকে বাংলাদেশ আক্রমণ করছে ওই দিন থেকেই তিনি বাংলাতে কথা বলা ছেড়ে দিছে, তিনি একটা উর্দুর মানে উর্দুতে কথা বলতেছে। আর ওই কলেজের একজন উর্দু প্রফেসর ছিলেন আকবর সাজিদ। আর ওই প্রিন্সিপাল আজকাল আকবর সাজিদকে বেশি তোয়াজ করতেছে, মানে এরকম টাইপের একটা কনসেপ্ট, মানে আকবর সাজিদকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আর কি, যেহেতু সে উর্দু প্রফেসর, উর্দু শিখতেছে। আর ওই প্রিন্সিপাল পাকিস্তানি আর্মিদেরকে মানে বুদ্ধি দিচ্ছে যে হচ্ছে এই দেশের মানুষের মূল যে চেতনা সেটা হচ্ছে ওই শহীদ মিনার। তো এই শহীদ মিনার গুলাকে তুমি যদি ভেঙে ফেলো, মানে পাকিস্তানি বাহিনীদেরকে বলতেছে, তাহলে এই দেশের মানুষের স্পৃহাটা চলে যাবে, কনফিডেন্সটা চলে যাবে। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, পাকিস্তানিদের শরীরের কাটা কোনটি? আবারও বলতেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। পাকিস্তানিদের শরীরের কাটা কোনটি? এটা মনে রাখবা, শহীদ মিনার। এবার ওই কলেজের মধ্যে কিছুদিন আগে
কয়েকটা আলমারি কেনা হয়েছিল মনে রাখবা, 10টা আলমারি। ওই 10টা আলমারি কেনার জন্য, কয়টা আলমারি কেনা হয়েছিল? 10টা। ওই 10টা আলমারি কেনার জন্য, ওই 10টা আলমারি কেনার জন্য তোমার হচ্ছে যে লেবার গুলা নিচ থেকে উপরে তোলার জন্য নিয়োগ দিছিল, ওই লেবার গুলা নিয়োগ দিছিল তোমার নুরুল হুদা। তো এখন ওই পাকিস্তানি কমান্ডার মনে করছে যে ওই যে মানে লেবাররাই হচ্ছে মূলত লেবাররাই ছিল মূলত ছদ্মবেশী মুক্তিযোদ্ধা এবং যাদের সাথে নুরুল হুদার একটা সম্পর্ক আছে। তো এই পাকিস্তানি বাহিনী নুরুল হুদাকে ইন্টারোগেট করে করে এবং এক পর্যায়ে বলল যে ওদের মধ্যে একজন ধরা খাইছে, যে বলছে যে তুমি তো তাদেরকে চিনো। তখন নুরুল হুদা বলল যে হ্যাঁ আমি তাদেরকে চিনি। পরে ওই পাকিস্তানি বাহিনী বলল যে ঠিক আছে, তুমি যদি তাদের ঠিকানা বলো তাহলে তোমাকে ছেড়ে দিব, নাহলে মেরে ফেলবো। তো নুরুল হুদা বলল যে না, আমি তাদের ঠিকানা তোমাদেরকে কোনোভাবেই বলবো না। যার কারণে ওই পাকিস্তানি বাহিনীরা নুরুল হুদাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে উল্টো করে ফ্যানের সাথে ঝুলায় অনেক বেশি মারলো। তো মারতেছে, আর হচ্ছে যে নুরুল হুদা কিন্তু জানে যে তাকে হয়তো মারি ফেলবে, কিন্তু তারপরও ওই মুক্তি বাহিনী সম্পর্কে কিছু বললো না। তো এটা মানে বোঝাতে যাচ্ছে, দেখো যে নুরুল হুদা কিছুক্ষণ আগে যে দরজার কড়া নাড়ার আওয়াজ শুনে সে হচ্ছে ভয় পেয়ে গেছে, সেই নুরুল হুদা এখন এত মাইর খাওয়ার পরও তাকে মারি ফেলবে এটা জানা সত্ত্বেও পাকিস্তানিদের কোনো কিছু স্বীকার করছে না। এটাই ছিল আমাদের রেনকোট প্রবন্ধের মূল কনসেপ্ট। শেষ। এরপরে আসো যে আমরা আমাদের একটু কবিতার মধ্যে যাই। আমরা একটু ইম্পর্টেন্ট যে কবিতাগুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের ঋতু বর্ণন যে কবিতাটা, এটাতে তোমাদের ষড় ঋতুর যে বৈচিত্র্য, আমাদের যে 6টা ঋতু আছে এগুলো নিয়ে আলোচনা করতেছে। বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা একটু ইয়া করছি যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা তো গত ক্লাসে ক্লিয়ার করাইছি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমরা একটু সোনাত্তরীটার দিকে যাই, সোনাত্তরী কবিতার দিকে একটু যাই। সবাই বই থাকলে একটু কবিতাটা ধরো। শেষ নেই, হ্যাঁ শেষ কি করিয়ে কবা নিন তো তোর বসতে এগিয়ে নিয়ে রাখতে চুল ঝকঝক তো। জাস্ট 1 মিনিট, একটু অপেক্ষা করো, একটা মিনিট। কৃষক মানে কৃষক হচ্ছে যে লেখক, কৃষক। আচ্ছা আমি একটু বলি যে কৃষক, এই তো। তাহলে আমাদের লেখক হচ্ছে কৃষক, নৌকা হচ্ছে যে সময়ের সাথে তুলনা করতেছে, মহাকাল, এই মহাকালের সাথে তুলনা করতেছে। আর ধানটা হচ্ছে যে মূলত সৃষ্টিকর্ম। এই 3টে জিনিস একটু মনে রাখবা। তাহলে এখানে মূলত যে কনসেপ্ট হচ্ছে এরকম যে পৃথিবীতে মনে করো যে আমরা যখন জন্মগ্রহণ করি, সারা বছর অনেক পরিশ্রম করে, সারা জীবন অনেক টাকা পয়সা উপার্জন করি, কিন্তু আমাদের মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, তখন আমরা যদি তাকে বলি যে তুমি একটু অপেক্ষা করো, তোমাকে এত টাকা দিব, তুমি আমাকে একটু সময় দাও, সে কি আমাকে কোনো সময় দিবে? দিবে না। তো এই যে একটা আধ্যাত্মিক একটা বিষয় এখানে তুলে ধরছে। আর দ্বিতীয় নাম্বার আরেকটা টার্ম হচ্ছে যে এখানে মূলত লেখক বুঝাতে চাইছে যে প্রত্যেকটা মানুষই তার সৃষ্টিকর্মগুলাকে গ্রহণ করে, মানে সৃষ্টিগুলাকে সবাই গ্রহণ করে, কিন্তু স্রষ্টার কথা কেউ মনে রাখে না। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি যে বিদ্রোহী, রবীন্দ্রনাথের বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা তোমরা সবাই জানো, সবাই পড়ো, মানে মোটামুটি সবাই জানো। কিন্তু এই নজরুলের যে বিদ্রোহী কবিতা, এটা তোমরা সবাই জানো, কিন্তু এই নজরুলের জীবনী নিয়ে কতজন রিসার্চ করো? এই বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট কয়জন জানো? বিদ্রোহী কবিতা কি কারণে লেখা হয়েছে সেটা কয়জন জানো? তো এই কথাটাই মূলত বোঝাচ্ছে যে আমরা শুধু আউটপুটটাকেই নিই, কিন্তু এটার পিছনে যে স্ট্রাগলটা জড়িত, এটার পিছনে যে মানুষটা জড়িত, তাকে আমরা কেউ হয়তো মনে রাখি না। এই কবিতার মূল কনসেপ্ট হচ্ছে এটা। আচ্ছা এখন আসো যে আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বো, দ্রুত পড়বো। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, আকাশে মেঘ গর্জন করছে, এখন ঘন বর্ষাকাল। এরপরে বলতেছে কুলে একা বসে আছি, নাহি ভরসা। লেখক, একটা নদী আছে, এই নদীর এই পাশে হচ্ছে লেখকের গ্রাম, আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত। হ্যাঁ, এই পাশে হচ্ছে ধান ক্ষেত। হ্যাঁ, তো লেখক এই পাশের মধ্যে বসে আছে, এই পাশে একা বসে আছে, তার ধান খেতে বসে আছে, যে বলতেছে কুলে একা বসে আছি, নাহি ভরসা। আমি এই পাশে একা বসে আছি, আমার কোনো ভরসা নাই যে আমি ওই পারে পার হইতে পারবো কিনা। আচ্ছা,
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, যে আমি রাশি রাশি ধান আমি কেটে রাখছি, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, যে এখন মানে বর্ষাকালে নদীটা ভরপুর, আর এটা ক্ষুরধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো, যেহেতু তীব্র স্রোত যাচ্ছে, স্রোতটা হচ্ছে একদম খুরের মতো ধারালো। তো ভরা নদী ক্ষুরধারা খরপরসা মানে তীব্র স্রোত, আর ভরা নদীটা খুরের মতো ধারালো। আচ্ছা, এরপরে বলতেছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, যে এখন ধান কাটতে কাটতে কি চলে আসছে, বর্ষাকাল চলে আসছে। তাহলে এই মানে সোনার তরী কবিতায় কোন কালের কথা উল্লেখ আছে, বর্ষাকালের কথা উল্লেখ আছে। আচ্ছা, এরপরে বলতেছে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই পাশের একটা ছোট ক্ষেতে আমি একা বসে আছি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, আর চারিদিকে বাঁকা জল খেলা করতেছে। এবার ওই যে লেখক এবার নদীর ওই পারে তাকাই দেখছে, নদীর ওই পারে তাকানোর পর লেখক বলতেছে ওই পারে তাকানোর পর দেখতে পাইলো যে একটা তার গ্রামকে দেখা যাচ্ছে। তো মানে ওই তার গ্রামের আবছা আবছা ছবি দেখা যাচ্ছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, যে পরপারে আমি তাকাই দেখলাম যে ওখানে আমার গ্রামটা দেখা যাচ্ছে, এবং ওই গ্রামটা হচ্ছে কিসে, যে ওই গ্রামটা হচ্ছে তোমার মেঘে ঢাকা মানে মেঘে ঢেকে আছে, বৃষ্টি আসবে। প্রভাত বেলা, কোন বেলা, প্রভাত বেলা মানে পরপারে দেখে একা তরু ছায়া মসিমাখা, ওই পারে তার গাছের ছায়া দেখা যাচ্ছে আর মেঘে ঢাকা প্রভাত বেলা। এরপরে বলতেছে, আবার বলতেছে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, আমি এই পারে একটা ছোট ক্ষেতের মধ্যে আমি একা বসে আছি। এরপরে বলতেছে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, যে এপারে একটা ছোট ক্ষেতের মধ্যে লেখক একা বসে আছে। এবার লেখক দূরে তাকাই দেখতেছে যে কে জানি নৌকা বেয়ে বেয়ে আসতেছে। তো এই জন্য লেখক বলল যে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, যে হঠাৎ করে যখন দূরে তাকাই দেখলো, দেখতে পাইলো যে কে জানি গান গায়ে আসতেছে। তো এখন লেখকের তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন তাকে চিনে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, লেখকের দেখে যেন মনে হচ্ছে লেখক তাকে চিনে। হ্যাঁ, এরপরে বলতেছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ওই নৌকাটা ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, আর ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। নৌকা যখন যায় মানে রয়্যাল ডিস্ট্রিক্ট সন্দ্বীপের যারা আছো তারা ভালো করে বুঝতে পারবা, যখন হচ্ছে যে তোমার মানে তোমার ইউনাইটেড স্টেট অফ সন্দ্বীপ, তাহলে এই সন্দ্বীপের যারা আছে তারা ভালো করে বুঝতে পারবা, যখন হচ্ছে যে সমুদ্রে যায়, এগুলা বাকিটা কুমিল্লা টুমিল্লা যারা আছো, এই যে নেত্রকোনার যারা আছো, এগুলাতে তোমরা জানবা না, চিটাঙ্গেরা যারা আছো তারা জানবা না। তো এখন দেখো কি বললাম, যে এই যে যখন একটা স্পিড বোট চলে যায়, বুঝছো, স্পিড বোট যাওয়ার সময় দেখবা যে দুই পারে ঢেউগুলা দুই পারে সরে যায়। যেটা বলতেছে যে ঢেউগুলি ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, যে ঢেউগুলি মানে সে যেহেতু ভরা পালে চলে যাচ্ছে, ফুল স্পিডে চলে যাচ্ছে, আর ওই নৌকার ঢেউগুলো দুই পারে আস্তে আস্তে পড়তেছে। আবার লেখক বলতেছে যে দেখে যেন মনে হয় চিনি উহারে, যে আমার দেখে যেন মনে হচ্ছে আমি তাকে চিনি। এবার লেখক ওই নৌকার মাঝিরে ডাক দিছে, এবার মাঝিরে ডাক দিয়ে বলতেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, যে মাঝি ভাই তুমি কোথাও যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, বারেক ভেরাও তরি কুলেতে এসে, প্লিজ একটা বার তোমার নৌকা এসে এই পারে এসে ভিড়াও। এরপরে বলতেছে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে। এরপরে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যারে খুশি তারে নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নাই, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে। তুমি একটু প্লিজ আমাকে একটু নদীর ওই পারে পার করে দাও, কারণ বৃষ্টি আসলে আমার এত সুন্দর ধানগুলো এগুলো সব নষ্ট হয়ে যাবে। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে, আমার এই ধানগুলো একটু তুমি একটু প্লিজ ওই পারে কি করে দাও, পার করে দাও। আচ্ছা, এরপরে এরপরে বলতেছে যে যত চাও তত লও, তরণী পরে আর আছে আর নেই দিয়েছি ভরে, যে তুমি ওই পারে পার করে দেওয়ার জন্য যত টাকা চাও তত টাকা তুমি নিতে পারো, যত চাও তত লও তরণী পরে, আমার যত টাকা আছে আমি তোমারে তত টাকা দিয়ে দিব, তুমি যত টাকা চাও তত টাকা নাও, যা আর আছে আর নেই দিয়েছি ভরে, আমার কাছে যা কিছু আছে আমি সবকিছু তোমারে দিয়ে দিলাম, তারপরও প্লিজ তুমি একটু নদীর ওই পারে আমারে পার করে দাও। মানে রবীন্দ্রনাথ তখন প্লিজ বলতে আসছে আর কি মাঝিকে, কারণ মাঝি নতুন আইএলটিএস করে আসছে। তাহলে দেখো রবীন্দ্রনাথ বলতেছে প্লিজ তুমি আর একটা বার এসে আমাকে একটু নদীর ওই পারে পার করে দাও, এরকম করে বলতেছে আর কি। তো এখন এবার মাঝি যখন, কি রে আজব তোমরা হাসতেছো কেন, তো এখন বলতেছে
আর আচ্ছা আর্নি দিয়েছে ভরে। এরপরে মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে, যে আমি এতকাল ধরে এই নদীর কূলে থেকে আমি যা কিছু উপার্জন করছি যাহা লয়েছিল ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে, আমি সব কিছু তোমার এই নৌকার মধ্যে তুলে দিলাম। এবার সবকিছু তুলে দেওয়ার পর লেখক বলতেছে, এখন আমার লহ করুণা করে, প্লিজ এখন আমার একটু অনুগ্রহ করে আমার একটু নাও। আচ্ছা, এটা যখন বললো সবকিছু তুলে দেওয়ার পর, ফসল টসল সবকিছু তুলে দেওয়ার পর, এরপরে তোমার এই মানে নৌকার মাঝি যে সে রিপ্লাই দিচ্ছে, যে যখন লেখকরে বলতে নিতে বলছে, এবার বলতেছে ঠাই নাই ও আচ্ছা সরি, ছাই নাই ছাই নাই ছোট সে তরি আমার এই সোনার থানে গিয়েছে ভরি। আচ্ছা দেখ, সে তো নতুন আয়াস করে আসছে, এখন সে তো মনে করো ইংরেজি যখন বলবা তখন মুখ বাঁকা করে বলতে হবে, বুঝছো? মুখ বাঁকা করে না বললে তুমি যে স্মার্ট ইংরেজি পারো সেটা কিন্তু বলা যাবে না। তখন এই যে সে বলতেছে ঠাই নাই ছোট সে তরি আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। তাহলে এই যে মানে এখন আর আমার নৌকার মধ্যে কোনো জায়গা নাই, আমার নৌকাটা তো অনেক ছোট, আমার সোনার ধানে গিয়েছে ভরি, আমি তোমার এই তোমারে কেমনে নিব, ধান দিয়েই তো আমার যা কিছু আছে এগুলো দিয়েই তো পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তো এগুলা বলে তোমার হচ্ছে যে সে আর লেখকরে নিল না, মানে সে শুধু লেখকের ফসলগুলা নিয়ে চলে গেল, যে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটা বলে সে চলে যাচ্ছে। এরপরে লেখক বলতেছে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরে, মানে লেখক এখন তোমার হচ্ছে যে একা বসে আছে ওই শূন্য নদীর তীরে, লেখকের মানে তোমার যে ফসলগুলো ছিল এগুলো সব ওই সোনার তরী নিয়ে গেছে। এরপরে বলতেছে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যে আমার যা ছিল সব ওই সোনার তরী নিয়ে গেছে, আর আমি একা এই নদীর তীরে বসে আছি। এটা মানে হচ্ছে তোমার কি, এটা মানে হচ্ছে ওই যে এট লাস্ট লেখক বলতে চাইছে যে সৃষ্টিকর্মগুলো সবাই নেই কিন্তু স্রষ্টাকে কেউ গ্রহণ করে না। শেষ, ডান। এরপরে হচ্ছে যে তোমাদের পরেরটাতে যাও, সোনার তরী গেল। এরপরে হচ্ছে যে তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা, ওই কর্মের চিরস্থায়িত্ব, মানুষের কর্ম, বিশ্বচেতনা, এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক সুচেতনা, এখান থেকে আগামীকালকে প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, একটু একটু ভালো করে একটু মনে রাখবা। তো এই যে সুচেতনা, এই সুচেতনাটা মূলত জীবনানন্দ দাশের লেখা। সুচেতনা একটা কবিতা। আচ্ছা, সুচেতনা একটা কবিতা, চার্জ লাগাই ক্লাস করো মোবাইলে চার্জ শেষ হইলে। আচ্ছা, সুচেতনাটা হচ্ছে মূলত একটা কবিতা। কবিতার মধ্যে তোমাদের কি বোরিং লাগতেছে? না ভাইয়া। না ভাইয়া। ও মাই গড, সবাই তো দেখতেছি যে হচ্ছে কি পরিমাণে রেস্ট। ফোনের চার্জ মাত্র 11% আছে। আচ্ছা ভাইয়া, আম্মু আপনাকে পানি খেতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। কেন? আমি আমি আসলে কতক্ষণ ক্লাস নিচ্ছি? আচ্ছা যাক, ভালো কথা। ধরো তো 2 আমি ঘন্টা। এই যে প্রায় 2 ঘন্টা কাছাকাছি, আর ইনশাল্লাহ আর আধা ঘন্টার মধ্যে আমরা ক্লাস কমপ্লিট করব। তো আমাদের এই যে সুচেতনা, এই সুচেতনা কবিতাটা মূলত জীবনানন্দ দাশের লেখা। এই খুব মূল কনসেপ্ট একটু ভালো করে খেয়াল করো, যে এই সুচেতনা কবিতার মধ্যে কত পেজ, একটু আমার এই বইয়ের সাথে মিল আছে কার? কার মিল আছে একটু দেখো তো, সুচেতনা কবিতাটা কত নম্বর পেজে? প্রতিদানের আগে থাকার কথা। 70। কত? 270। 270। আমার এখানে আছে কিনা একটু দেখি আমি সুচেতনাটা। ভাই আপনার পুরান বই মিলবে না, 270 না, এটা আমাদের নতুন বইয়ের পেজ নাম্বার 270। 279 পৃষ্ঠা আছে, দেখেন ভাইয়া। এই যে দেখো, আমি একটু জাস্ট তোমাদের কবিতাটা দেখানোর জন্য বলি। তো আমাদের এই সুচেতনাটা মূলত অনেকে মনে করতে পারে যে লেখক এখানে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু আসলে লেখক হচ্ছে যে বাপ্পারাজ, মানে আমাদের জীবনানন্দ দাশ হচ্ছে বাংলা সাহিত্যের বাপ্পারাজ আর কি। সে সব জায়গায় দেখবা যে তার খুব স্যাড স্যাড কাহিনী। আচ্ছা, একমাত্র বাপ্পারাজ হচ্ছে এই জীবনানন্দ দাশ। তো এই জীবনানন্দ দাশ অনেকে মনে করতে পারে যে হচ্ছে যে এখানে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে। তো আসলে মূলত সুচেতনা বলতে সুন্দর চেতনাকে বোঝানো হয়েছে। কারে বোঝানো হয়েছে ভাইয়া?
সুন্দর চেতনা, যে আমাদের যে মানুষের যে সুন্দর চিন্তা ভাবনাগুলো, এই সুন্দর চিন্তা ভাবনাগুলোকে সুচেতনা হিসেবে কি করা হয়েছে? সুচেতনা হিসেবে, ও মাই গড কত বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই সুন্দর চিন্তা ভাবনাগুলোকে কি হিসেবে উল্লেখ করা হয়েছে? সুচেতনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে সুচেতনা মানে হচ্ছে সুন্দর চেতনা, শুভ চেতনা। আচ্ছা এটা একটু মনে রাখো। কি রে, আচ্ছা যাক, তাহলে এই সুন্দর চেতনাগুলাকে মানে শুভ চেতনাগুলাকে সুচেতনা হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখক বলতেছে বর্তমান পৃথিবীটা রাহাজানিতে পরিপূর্ণ, সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করে, সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করে। যেমন ব্রাজিল সাপোর্টাররা, তারা হচ্ছে স্বার্থ দেখে যে হচ্ছে 5টা স্টার আছে। আবার আর্জেন্টিনা সাপোর্টাররা এতটাই নিঃস্বার্থ, তারা একদম মানে মাত্র জান্নাত থেকে পালায় আসালো, তারা পৃথিবীতে নিঃস্বার্থভাবে তারা মানে একদম সাপোর্ট করে আর কি, আর্জেন্টিনা সাপোর্ট করে, মানে কোনো কিছু না দেখে। তারা হচ্ছে যে মানে এতটাই ভালো লোক আর কি। আর মানে ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা তো হচ্ছে স্বার্থপর, মানে তারা ওই 5টা কাপ আছে এই জন্য বাপদাদার সম্পত্তির জন্য তারা কি করে, ব্রাজিল সাপোর্ট করে। আচ্ছা দেখ, তো এখন দেখো এই আমাদের পৃথিবীটা হচ্ছে ভাইয়া যেমন এরকম। আপনি। হ্যাঁ, ভাইয়া একটু 7 যেমন আপ খাইলেন। যেমন 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 আনি দাও আমারে একটা 7 আপ, এটা তো আনি দিতে পারলাম না। আমি তো 7 আপ আমি তো খাই, আমি আরো পুরা ওই যে খাওয়াই। আর আমার আর্জেন্টাইন ব্রাজিল সাপোর্টার ফ্যানদের পছন্দ 7 ফ্রেন্ডদেরকে, আপ। হ্যাঁ অনেক পছন্দ। ঠিক আছে, তাইলে দেখো তো আমাদের যেটা বললাম যে আর বিশেষ করে তোমরা যারা মেয়েরা আছো তাদের পছন্দ হচ্ছে 3 পিস। আচ্ছা তো এখন আমরা এইদিকে না যাই, আর আমরা ওইদিকে না যাই। তো এখন দেখো আসো যে সুচেতনা, সুচেতনা মানে হচ্ছে সুন্দর চেতনা, শুভ চেতনা, সুন্দর চিন্তা ভাবনা। তো লেখক বলতেছে যে এই সুন্দর চেতনাটা একটা দূরতম দ্বীপে আছে, মানে মানুষ সবাই এখন সুন্দর চেতনা বাদ দিয়ে নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছে। বলতেছে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপে, যে সুন্দর চেতনা তুমিও একটা দূরতম দ্বীপের মধ্যে আছো, বিকেলের নক্ষত্রের কাছে, মানে এগুলা বলতেছে যে অনেক দূরে অবস্থান করতেছে। মানে এই সুন্দর চেতনাগুলো এখন পৃথিবীটা এই যে আজকে অনেক রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবী, মানুষকে মানুষে ভালোবাসা দিতে গিয়ে তবুও দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বন্ধু পরিজন পড়ে আছে। মানে পৃথিবীটা অরাজকতায় পরিপূর্ণ, সুন্দর চেতনাগুলো অনেক দূরে জঙ্গলে বসবাস করতেছে, মানে একটা দূরে বসবাস করতেছে। মানে হচ্ছে তোমার এই যে বলতেছে যে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপে, মানে একদম দূরের কোন একটা দ্বীপে বসবাস করতেছে, মানুষের থেকে অনেক দূরে। তো লেখক মাঝে মাঝে বলতেছে যে আমার এখন মনে হচ্ছে যেন যে আমি এই পৃথিবীতে না আসলেই ভালো হইতো, এই ঝগড়া বিবাদ এই রাহাজানি গুলো আমি দেখতে হতো না। তাহলে এই যে এটা বলতেছে যে হচ্ছে পৃথিবীর এখন গভীর থেকে গভীরতর অসুখ, এখন এই পৃথিবীর মধ্যে একটা গভীরতর অসুখ চলতেছে। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, কিন্তু তারপরও মানুষ পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা এই পথে আলো জেলে, এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। যে সুন্দর চেতনা তোমরা যদি এখন আলো জেলে এগিয়ে আসো, তাহলে হচ্ছে যে পৃথিবীর মানুষের ক্রমমুক্তি হবে, মানে ভালো চিন্তা ভাবনাগুলোর মাধ্যমে একমাত্র মানুষের পরিত্রাণ সম্ভব। এরপরে বলতেছে যে আমি পৃথিবীটা অরাজকতায় পরিপূর্ণ, মানে এই যে মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। লেখক বলতেছে যে আমি পৃথিবীটা মানে এখন মনে হচ্ছে পৃথিবীর অরাজক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমি পৃথিবীতে না আসলেই মনে হয় ভালো হতো অনুভব করে, যেমন মনে হচ্ছে যেন আমি পৃথিবীতে না আসলেই ভালো হতো, এই অরাজক পরিস্থিতি চারিদিকে খুন রাহাজানি এগুলো আমার দেখা লাগতো না। কিন্তু আবার বলতেছে এসে যে লাভ হলো, যে এসে আমার লাভ বলতে কি হয়েছে, এসে আমার লাভ বলতে হয়েছে যে সেটা হচ্ছে যে আমি এই পৃথিবীতে আসার পর আমার না আসলে ভালো হইতো, কিন্তু হচ্ছে পৃথিবীতে আসার পর আমার লাভ বলতে হয়েছে যে আমি পৃথিবীতে না আসলে আমি এই সুন্দর শিশির বিন্দু, এই সুন্দর দৃশ্যগুলো, এই সুন্দর প্রকৃতিগুলো আমি দেখতে পাইতাম না। এটাই মূলত বলতেছে আর কি। তাহলে আশা করি বুঝতে পারছো। এই সুচেতনা থেকে আগামীকাল হয়তো প্রশ্ন দেখতে পারো। খুব মনোযোগ দিয়ে এই কবিতাটা একটু কনসেপ্টটা একটু ভালো করে দেখে নিবা। আশা করছি শেষ হয়েছে। এরপরে আসো আমাদের পরবর্তীটা হচ্ছে প্রতিদান। প্রতিদানটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে অনেকটা ব্রাজিল সাপোর্টারদের মতো। প্রতিদান শব্দের অর্থ কি অনেক সময় পরীক্ষা আসতে পারে। প্রতিদান, প্রতিদান শব্দের অর্থ হচ্ছে মূলত দানের বিপরীতে দান, মানে কেউ একজন তোমাকে কোনো কিছু মানে দিছে, সেটার বিপরীতে তুমি তাকে কি দিচ্ছ, সেটার নামে হচ্ছে মূলত প্রতিদান, মানে পরের জন্য তোমার জীবনকে উৎসর্গ করে দেওয়া। মানে যেমন এই কবিতার লাইনগুলো দেখলে দেখবা যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধিদার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে আমার ঘর ভেঙে দিছে, যে আমাকে 7 আপ বলে, আমি তাকে উল্টা 7 আপ খাওয়াই। তাহলে লেখক বলতেছে যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধিদার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে আমার ঘর ভেঙে দিছে আমি তাকে ঘর বাঁধি, এরপরে যে আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর, যে আমাকে পর করে দিছে তাকে আপন করার জন্য আমি কেঁদে বেড়াই। এরপরে বলতেছে যে হচ্ছে যে মানে লেখক এরপরে বলতেছে যে আমার বুকে বিষে ভরা বান দিছে, আমি তাকে ফুল দিই, যে আমাকে আঘাত দিছে আমি তাকে সুন্দর আচরণ দিই। মানে এগুলোর মাধ্যমে লেখক মূলত প্রতিদানের কথা বলতেছে। এটা আশা করছি তোমরা পারবা। এখানে আর কঠিন কিছু নাই, লাইনগুলো পড়লে মোটামুটি বুঝতে পারবা। শেষ। এবার আসো তাহারই পরিমণে, মানে মোটামুটি একটা নারীদের একটা অভিনয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে তোমরা দেখবা। যে তাহারই পরিমণে মানে হচ্ছে সুফিয়া কামালের লেখা একটা কবিতা। সুফিয়া কামালের জন্ম হচ্ছে 1911 সালে, তার বিয়ে হয় 1922 সালে, বুঝছো? তো এই 1922 সালে যখন তার বিয়ে হয়, তোমরা আরেকটু ডিটেলসে বোঝার জন্য তোমরা ভাইয়ের কবিতাটা, ওই যে কবিতার একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের গ্রুপে অথবা মেন্টরস এর পেজে আছে, এই কবিতাটা একটাবার দেখে নিও, এখান থেকে প্রশ্ন আসলে পারবা। এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যে এখানে লেখকের হাজবেন্ড মারা গেছিল 1922 সালে। তো তার ছোটবেলায় তার হাজবেন্ড মানে লেখককে অনেক বেশি সাহায্য করছিল, মানে বলতে গেলে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তার লেখালেখিতে, তার হচ্ছে যে পড়াশোনাতে অনেক সাহায্য করছিল, কারণ তখনকার সময় তো মেয়েদের পড়াশোনা তেমন একটা ইয়া ছিল না। তো এই স্বামীর মৃত্যুতে লেখক যে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন, এই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ার পর তিনি কয়েকদিন কোনো কবিতা রচনা করেন নাই, মানে কয়েক বছর কোনো কি রচনা করেন নাই, কবিতা রচনা করেন নাই। যখন কয়েক বছর কবিতা রচনা করে নাই, তখন কবির ডাইহার্ট ফ্যানরা যারা ছিল, এই ডাইহার্ট ফ্যানরা আসি কবিকে বলতেছে যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি বন্দনায়। যে হে কবি তুমি কেন নীরব, তুমি তুমি কেন কবিতা রচনা করছো না, বসন্তে বরিয়া তুমি লবে নাকি বন্দনায়, তুমি কি বসন্তটাকে বরণ করে নিবে না? হ্যাঁ, তাহলে বলতেছে হে কবি তুমি কেন নীরব, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে পড়িয়া তুমি লবে নাকি বন্দনায়। তখন কবি বলতেছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। মানে মনে হচ্ছে যেন সে সুদীর্ঘ 1 বছর সে আর ঘর থেকে বের হয় নাই। কিরে ভাই তুই জানলা খুলে না দেখবি যে বাতাবি লেবুর ফুল ফুটছে কিনা, আমের মুকুল ফুটছে কিনা। এই অভিনয় যদি না করতো তাহলে আজকে তোমাদের এই কবিতাটা পড়া লাগতো না। আচ্ছা যাক, তারপরে আমরা পড়ি। তাহলে এই যে সে মানে বলতেছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে দেখো বলতেছে যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। আর এই কবিতাটা মূলত কবি শ্রোতারা যখন প্রশ্ন করতেছে, কবি তখন আনসার দিচ্ছে। এটা একটা সংলাপধর্মী কবিতা, মনে রাখবা যে তোমাদের বাংলা সাহিত্যের মধ্যে একমাত্র সংলাপধর্মী কবিতার নামই হচ্ছে এ তাহারই পরে মনে। কবি বলতেছে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি বন্দনায়। যে হে কবি তুমি কেন নীরব, ফাগুন যে এসেছে ধরায়, ফাল্গুন মাস তো চলে আসছে, বসন্তে বরিয়া তুমি লবে নাকি বন্দনায়, তুমি তো বসন্তটাকে বরণ করে নির্বে না। এবার যখন বলল, কবিকে জিজ্ঞেস করলো, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, মানে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে কিনা। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, যে বাতাবি লেবুর ফুল ফুটছে কিনা, আমের মুকুল ফুটছে কিনা। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, যে দক্ষিণা বাতাসটা ওই আমের মুকুলের গন্ধে বিমোহিত হয়েছে কিনা। এটা যখন তার কবিকে জিজ্ঞেস করলো, এবার কবি আনসার দিচ্ছে, এখনো দেখোনি তুমি, যে তুমি কি এখনো দেখো নাই। কহিলাম, কহিলাম মানে হচ্ছে কবির শ্রোতা বলতেছে, কবি শ্রোতা কবিকে বলতেছে, কহিলাম কেন কবি আজ এত আনমনা তুমি, উন্মনা তুমি। এখানে বলতেছে যে হে কবি তুমি কেন আজকে এত আনমনা, কোথা তব নব পুষ্প সাজ, তোমার নতুন ফুলের সাজ কোথায়। কারণ বসন্ত আসলে তো সবাই নতুন ফুলের সাজ নেয়। কোথা তব নব পুষ্প সাজ, তোমার নতুন ফুলের সাজ কোথায়। হ্যাঁ, এরপরে বলতেছে যে কি রে, ওয়েট, আমার মাউসটাও নাটক করতেছে, টাকার অভাবে মাউস কিনতে পারতেছি না। ও তোমাদেরকে তো ওই দিনও বলছিলাম ক্লাসে। আচ্ছা যাক, তাহলে বলতেছে কারণ আমি গরিব। আচ্ছা দেখো, তাহলে বলতেছে যে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, যে তা এই দক্ষিণা বাতাসটা আমার এখন বলতেছে এত এমন এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ, তোমার নতুন ফুলের সাজ কোথায়। এবার যখন কবিকে এটা বললো, এবার কবি কহিল সে সুদূরে চাহিয়া, দূরে তাকাই আছে, আর তার দুই চোখ থেকে টপ টপ করে এখান থেকে পানি পড়তেছে, এই যে এই দিক থেকে পানি পড়তেছে। আর হচ্ছে যে মেয়েরা এভাবে মুছবে আর ছেলেরা মুছবে যে এভাবে। হ্যাঁ, আচ্ছা যাক, কারণ ওই যে এভাবে মুছলে তখন হচ্ছে যে এই যে এখানে কি কি দেয় যে এগুলো নষ্ট হয়ে যাবে, বুঝছো? তো এই যে এই জন্য বলতেছে যে এভাবে মুছবে, এভাবে।
হ্যাঁ, তাইলে আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো বলতেছে, এবার কহিল সে সুদূরে চাহিয়া, এবার সে দূরে তাকাই আছে, আর অলখের পাথার বাহিয়া তার দুই চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে, যেন একটা সমুদ্র। আচ্ছা যাক, মানে পরে হচ্ছে যে এক বালতি হয়ে গেছে আর কি। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তার দুই চোখ থেকে পানি পড়তেছে। আর কবি প্রশ্ন করতেছে, তরি তার এসেছে কি, বেঁধেছে কি আগমনী গান, যে সে কি আসছে কিনা, সে একটা আগমনী গান বাজছে কিনা। মানে কবি এখনো বিশ্বাস করতে পারতেছে না তার স্বামী মারা গেছে, সে এখন ভাবতেছে যে তার স্বামী হয়তো ফিরে আসবে। বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, সে কি আমাকে ডাকছিল কিনা, কই শুনি নাই, রাখিনি সন্ধান, কই আমি তো শুনি নাই, আমি কোনো সন্ধান রাখি নাই। আচ্ছা, শুনি নাই রাখিনি সন্ধান, এটা যখন বলল, এবার কবি শ্রোতা বলল, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি। হে কবি, তুমি আজকে একটা কবিতা রচনা করো না, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি, তোমার কণ্ঠে আমি বসন্তের গান শুনবো, এটা হচ্ছে আমার মিনতি। এবার যখন বলল, এটা যখন কবি শ্রোতা বলল, এবার কবি বলতেছে, কহিল সে মৃদু স্বরে, নাই হলো না হোক এবারে। এবার সে একটু মৃদু স্বরে বলতেছে, এবার যেহেতু কবিতা রচনা করিই নাই, এবার নাইলে নাই লিখি, আমারে গাহিতে গান, বসন্তের আনিতে বরিয়া, রহিনী সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া। যে আমি বসন্তকে বরণ করার জন্য গান লিখি আর না লিখি, বসন্তটা তো চলেই আসছে, সে তো ফাল্গুন মাস যেহেতু আসছে, বসন্তকালটা তো চলেই আসছে। এবার যখন বলল কহিলাম, এবার কবি শ্রোতা বলতেছে, অভিমান করেছো কি তাই, কবি তুমি কি অভিমান করেছো। আচ্ছা, এরপরে বলতেছে, কারণ সে তো জানে এগুলা কাহিনী, এগুলা যে যদি জিজ্ঞেস করে যে কি হয়েছে, যদি বলে যে কিছু না, তার মানে কিছু না কিছু একটা আছে, মানে আরো ভয়ানক কিছু আছে আর কি। তো এবার কবি শ্রোতা তো এগুলা জানে। তো এবার বলতেছে যে কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, তুমি কি অভিমান করেছো, যদিও সে এসেছে, যদিও সেটা আসছে, তবু তুমি তারে করিলে ব্যথায়, তারপরে তুমি বসন্তটাকে বৃথা করে দিলা, কারণ তুমি কোনো কবিতা রচনা করো নাই। তোমাদের কালকে পরীক্ষা, তোমরা এখানে হাহা দিচ্ছ, কত সিরিয়াস মোমেন্ট, তোমরা এখন প্রচুর টেনশনে থাকার কথা। আচ্ছা, তুমি তারে করিলা বৃথায়। আচ্ছা, এবার একটা স্যাড রিয়েক্ট দিচ্ছে, মানে এটাই আমার লয়াল স্টুডেন্ট। ওই ঠিক আছে, ওকে। আচ্ছা যাক, তাইলে দেখো, যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথায়। এবার থেকে তুমি ওই যে সবগুলা মানে কিছুক্ষণ পর পর সবগুলা যতগুলো কথা বলবো সবগুলাতে স্যাড রিয়েক্ট দিবা। আচ্ছা, তুমি বুঝাবা সবাই, অভিনয় করবা যে তুমি যে অনেক স্যাড, কিন্তু আসলে ভিতরে ভিতরে তুমি অনেক খুশি। তাহলে দেখো, যেটা বললাম, যে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, যে আমি কই হাসতেছি, আমি অনেক সিরিয়াস, দেখো আমি আমার চোখ দিয়ে কান্নার পানি পড়তেছে, দেখো। আচ্ছা, ভাইয়া চোখের পানি বেরোচ্ছে না তো, তাই আমার একটু পানি দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে, জোর করে ভাইয়া একটা কান্না করো। বালতি রাখেন, নাহলে পানিগুলা ভিজে যাবে খাটে। ভাবতেছি তোমরা তো, আচ্ছা ঠিক আছে, ওকে, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। তাহলে দেখো, যে বলতেছে যে যদিও তুমি তারে করিলে বিথায়, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, যে তুমি তো তাকে কবিতা রচনা যেহেতু করছো না, স্ক্রিন ছোট হওয়ার কারণে দেখতে পারছি না। ও, তুমি তো বড় লোকস না, এই জন্য তোমার স্ক্রিন ছোট আর কি। তো যারা বড় লোকস তাদের স্ক্রিন কিন্তু অনেক বড়। আচ্ছা ভাইয়া যাক। পিসি আছে, আমার পিসি অন করতে কষ্ট লাগে। হুম হুম, তুমি একটা কাজ করো, যে মোবাইল বাসার মধ্যে আরেকটা থাকলে, যে স্ক্রিন দেখার কারণে দেখতে সমস্যা হচ্ছে, তুমি মনে হয় নোকিয়া N70 তে ক্লাস করতেছো, তো তুমি কি করবা, আরেকটা মোবাইল ফোন নিয়ে এটাকে জুম করবা, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে জুম করে করে এভাবে দেখবা। মনে করো আমি যদি এভাবে আসি, তাহলে আমাকে ঠিক করে দেখতে পাচ্ছো, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ভাইয়া যাক, আপনার স্টার একটা বিক্রি করে দিয়ে দেন। বুঝি নাই। আপনার স্টার একটা বিক্রি করে দিয়ে দেন ওরে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো বলতেছে, যে কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, হে কবি তুমি কি অভিমান করেছো, যদিও বসন্তটা আসছে, তবু তুমি তারে করিলা বৃথায়, তুমি বসন্তটাকে বৃথা করে দিছ। এবার যখন এই কথা বললো, এবার বলতেছে, কহিল সে পরম হেলায়, এবার সে একটু গা ঝাড়া দিয়ে বলতেছে, বৃথা কেন ফাগুন বেলায়, এই ফাগুন বেলায় বৃথা কেন হবে, ফুল কি ফোটেনি শাকে, ফুলও তো ফুটছে, পুষ্পরথী লভেনি কি ঋতুর রাজন, ঋতুরাজ বলতে বসন্তটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাইলে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন, যে নতুন ফুলের বুকে কি গন্ধ আসে নাই, নতুন মৌমাছি ঘোরাঘুরি করে নাই, সবকিছুই তো হচ্ছে। এবার এগুলা যখন বললো, এবার কবি শ্রোতা কবিকে বলতেছে, হোক, তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা, যে তারপর এগুলো তো হয়েছে ঠিক আছে বুঝলাম, কিন্তু তারপরে তোমার এত তীব্র বিমুখতা কেন। কহিলাম, কবি শ্রোতা কবিকে বলতেছে, অপেক্ষায় ঋতুরাজে, কেন কবি তাও তুমি ব্যথা, হে কবি তুমি এই ঋতুরাজকে উপেক্ষা করে কেন তুমি ব্যথা দিচ্ছ। এটা যখন বললো, এবার কবি বলতেছে, কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, যে এবার সে একটু কাছে সরে এসে বলতেছে, কহিলে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা
হিউজ হিউজ হিউজ। কালকে হয়তো পরীক্ষার মধ্যে এখান থেকে কোনো না কোনো ভাবে একটা প্রশ্ন দেখতে পারো। তাহলে বলতেছে যদি এখান থেকে প্রশ্ন আসে আর কি। কহিল সে কাছে সরে আসি। এবার সে একটু কাছে সরে এসে বলতেছে, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। যে হচ্ছে যে কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে যে চাদর, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত। যে এখনো কুয়াশার চাদরের নিচে শীত বিদ্যমান, যে শীত এখনো পরিপূর্ণভাবে যায় নাই। যেহেতু বসন্তকালে দেখবা যে হচ্ছে শীত এখনো পরিপূর্ণ, সকালবেলা একটু একটু ঠান্ডা লাগে। কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, আর আমার স্বামী যে ছিল সে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। সে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, খালি হাতে চলে গেছে, রিক্ত হস্তে মানে হচ্ছে খালি হাতে চলে গেছে। আর আমার শুধু আহ তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। যে আমার শুধু ভাইয়ের তারই এখন পরে মনে মনে। পড়ছে, কিরে ভাইয়ের আজব, কাহার কথা মনে পড়ছে। তুমি মানে এটা কি বুঝাইতে চাইছো? আচ্ছা যাক, আমি কবির মানে আবেগটাকে ফিল করতেছিলাম আর কি। তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কিন্তু এই কবি আবার 7 বছর পরে তার স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে করছে দ্বিতীয়। তার নাম ছিল কামাল হোসেন, চট্টগ্রামের, বুঝছো? এমন কি শুধু বিয়েই করে নাই, ওই কামাল হোসেনের নাম অনুসারে নিজের নামকরণ করছে সুফিয়া কামাল। চিন্তা করো এই কবি। তো এই অভিনয়টা করার কোনো দরকার ছিল? কোনোই দরকার ছিল না। ভাইয়া বুঝছো? বেডি মানুষ। হ্যাঁ, হয়েছে, বাদ দাও এটা, এগুলো বলতে হয়। আচ্ছা, হয়তো সুফিয়া কামাল নিশ্চিত আর্জেন্টিনার সাপোর্টার ছিল। তাহলে দেখো কি বললাম, যে রিক্ত ব্রাজিল হস্তে সাপোর্টার। তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। আচ্ছা যাক, শেষ আমাদের, এর পরেরটাতে যাই আমরা। আমাদের মোটামুটি যে তাহারই পরে মনে গেল, 18 বছর বয়স, এটা একটু ভালো করে দেখে নিবা। এই 18 বছর বয়সের মধ্যে রাইটার মোটামুটি, যে এই 18 বছর বয়সের তরুণদের, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আসবে মানে আসবে, বুঝছো? 18 বছর বয়স, এই 18 বছর বয়সটা কত নাম্বার পেজ ভাইয়ের একটু বলো তো দ্রুত, সুকান্ত। 296। 299। 205। আচ্ছা, 96। এই তো পাইছি। আমাদের যতগুলো কবি ছিল, সবচেয়ে কম বছর বয়সী কবি যিনি ছিলেন তার নাম ছিল সুকান্ত ভট্টাচার্য। তার একটা বিখ্যাত কবিতা ছিল, যেহেতু তোমরা হয়তো অনেকে জানো, যে সেটার নাম হচ্ছে ওই যে বিখ্যাত কবিতার লাইন, যে হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আমাদের এই সুকান্ত ভট্টাচার্যের লেখা এই 18 বছর বয়স কবিতাটা মূলত, যে তোমার এখানে দেখো এই কবিতাটা 1948 সালে প্রকাশিত হয় তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আচ্ছা, এখন একটু দেখো যে আমাদের এই 18 বছর বয়সের মধ্যে এখানে মূলত যে লেখক এই তারুণ্যের স্পৃহার কথা, তারুণ্যের যে আবেগ, তারুণ্যের যে চাইলেই সবকিছু পারে, সেটা তুলে ধরছে। তাহলে এই যে দেখো, আমি একটু দ্রুত আলোচনা করে দিচ্ছি, একটু মনে রাখবা। হ্যাঁ, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। তাহলে কিসে নেই মাথা তোলবার ঝুঁকি? স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছরে নেই কোনো ভয়, পদাঘাতে ভাঙতে চাই পাথর বাঁধা। এই পদাঘাতে কি ভাঙতে চাই? পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চাই। এই যে মার্কগুলা করি, এই লাইনগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, এই বয়স মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাঁদতে জানে না। আচ্ছা, 18 বছর বয়স কি জানে? এ বয়স জানে রক্তদানে পুণ্য, যে রক্তদানের ভালো জিনিসগুলো 18 বছর বয়স জানে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, যে কিসের বেগে চলে? বাষ্পের বেগে চলে। কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। কি ঝুলিটা থাকে না শূন্য? প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। সপে আত্মাকে শপথের কোলাহলে, শপথের কোলাহলে তার আত্মাকে সঁপে দেয়। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। তাহলে 18 বছর বয়সে প্রাণ কি? 18 বছর বয়সে প্রাণ হচ্ছে তীব্র আর প্রখর। আচ্ছা, এরপরে আসো, তীব্র আর প্রখর। এ বয়স কানে আসে, এ বয়সে কানে আসে কত যে মন্ত্রণা। এ বয়সে কত ধরনের যে মন্ত্রণা আসে, কত ধরনের যে কাহিনী আসে। 18 বছর বয়স দুর্বার। তাহলে 18 বছর বয়স কি? দুর্বার।
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এটা পথে প্রান্তরে অনেক তুফান ছুটায়, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার। এই লাইনটার ব্যাখ্যা অনেক সময় আসতে পারে যে দুর্যোগে হাল ঠিক, এই বছর বয়সে অনেকগুলো দুর্যোগ আসতে পারে, অনেক ধরনের মানে হয়তো অনেক কিছু আসতে পারে। তো লেখক বলতেছে এই বয়সে অনেকে হয়তো এই দুর্যোগে নিজে ভেঙে পড়ে, নিজে হারাই যায়, মানে একদম মানে নিজেকে শেষ করে ফেলে। তো এই জন্য বলতেছে এ বছর বয়সে দুর্যোগ যদি আসে, এই দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। 18 বছর বয়সে কেমন আঘাত আসে? অবিশ্রান্ত আসে। একে একে হয় জড় এর বয়স, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরথর। এ বয়স কিসে কাঁপে? বেদনায় থরথর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই বছর এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এটা একটু ইম্পর্টেন্ট যে এ বয়স কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে। প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন তো কিছু করে। এ বয়স যেন ভীরু নয়, কাপুরুষ নয়, পথ চলতে গিয়ে থেমে যায় না। এ বয়সে নেই কোনো সংশয়। এ বয়সে কি নেই? এ বয়সে কোনো সংশয় নেই। এদেশের বুকে 18 আসুক নেমে। তো লেখক বলতেছে এই বয়সটা কোনো কিছু বাধা মানে না, চাইলেই মানুষ সবকিছু করে ফেলতে পারে এই বয়সের মধ্যে। এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ। এই বয়সটা বাষ্পের বেগে ছোটে, স্টিমারের মতো চলে। এই বয়সের মধ্যে মানুষ রক্তদানের পুণ্য সম্পর্কে জানে। এ বয়স মানুষ কাঁদতে জানে না, জানে না কাদা। তো এগুলো লেখক তুলে ধরছে। তো মূলত এখানে 18 বছর বয়সটাকে খুব ইম্পর্টেন্টলি লেখক এখানে হাইলাইট করছে যে এই বয়সটা চাইলেই ভালো কাজেও ব্যবহার করতে পারবা, খারাপ কাজেও ব্যবহার করতে পারবা, তবে তোমার উচিত এই বয়সটাকে ভালো কাজে ব্যবহার করা। শেষ। এরপরে পদ্মা। পদ্মা নিয়ে আলোচনার কিছু নেই, এটা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে একটু বলে দিই যে পদ্মাটা হচ্ছে মূলত পদ্মা নদীর যে ভয়ানক যে গ্রাসটা, মানে ভয়ানক যে চিত্রটা, এটা আহ আম, 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 ভয়ানক যে চিত্রটা, হ্যাঁ একজন বলতেছে ভাইয়া নেতিবাচক ও আচ্ছা সরি, আমি তো বলছিলাম ভালো খারাপ দিক। তাহলে ওই যে নেতিবাচক ইতিবাচক দিক, এটা একটু মনে রাখবা, সবাই একটু মনে রাখবা, ভালো খারাপ দিক না, নেতিবাচক ইতিবাচক দিক। তাহলে দেখো এটা একটু ভালো করে খেয়াল রাখবা। তাহলে এই বয়সের মধ্যে নেতিবাচক ইতিবাচক দিক আসবে, ভালো খারাপ দিক এটা নাও আসতে পারে। আচ্ছা, তাহলে দেখো এই পদ্মা নদী তোমার কি যে ধ্বংসাত্মক রূপের কথা এখানে তুলে ধরছে, যে পদ্মা নদী যে সবকিছু ভেঙে চুরে খান খান করে ফেলে, পদ্মার পাড়ের মানুষদের কথা এখানে তুলে ধরছে। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। এরপর হচ্ছে যে তোমার মাতৃভূমিতে মাতৃ রূপা বলতেছে অপমান, আমি কি অপমান করার মতো? আল্লাহ কি বলো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদের অপমান করতে পারবো? আল্লাহ কি বলো, আল্লাহ মাফ করুক আমাকে। আচ্ছা দেখ এত আমি তো ভয়ে আছি যে তোমাদের ভুলভাল কিছু বলে ফেলি কিনা। আচ্ছা দেখো তাইলে কি বললাম, যে পরেরটা হচ্ছে যে ফেব্রুয়ারি 1969। আচ্ছা এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করি। এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা মূলত হয়তো অনেকে দেখে মনে করতে পারো এটা হচ্ছে 52 ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করতেছে, কিন্তু এটা আসলে 52 ভাষা আন্দোলন না। আমাদের 69 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান নিয়ে এখানে আলোচনা করতেছে। আচ্ছা এটা একটু কত নাম্বার পেজ বলো তো? ওই যে পরেরটা পাইছে। আচ্ছা দেখো তাহলে একটু ভালো করে খেয়াল করো যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা 69 সালের গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই কবিতাটা মূলত যে নিজ বাসভূমে শামসুর রহমানের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, নিজ বাসভূমে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এবার আসো, বলতেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, দেখো কেমন নিবিড় হয়ে। আচ্ছা কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ওরা ফুল নয়, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। মানে শামসুর রহমান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ওই কৃষ্ণচূড়া দেখে, মানে শামসুর রহমান বলতেছে যে আবার শহরের বুকে কৃষ্ণচূড়া ফুটছে, কিন্তু এগুলা দেখে মনে হচ্ছে না এগুলা ফুল, এগুলা মনে হচ্ছে যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, শহীদের রক্তের মতো মনে হচ্ছে। আর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসবে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? এই কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং। এ রঙের বিপরীতে আছে অন্য রং, আর এই রঙের বিপরীতে আছে অন্য আরেকটা রং। মানে 21-এর কৃষ্ণচূড়া আমাদের দেশপ্রেমিকদের রং, আর এই দেশপ্রেমিকদের বিপরীতে দেশদ্রোহীরাও আছে। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস বয়ে আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। মানে ওই যে এখন দেশ প্রেমিকদের তুলনায় দেশদ্রোহিতাই বেশি চারিদিকে, যে মানে হচ্ছে যে তোমার
খুন, রাহাজানি, ঘুষ এগুলো সব বেড়ে যাচ্ছে। মানে লেখক বলতেছে এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সবকিছু। আর আমি আর আমার মতো বহুলোক মানে আর আমি আর আমার মতো যতজন দেশপ্রেমিক লোক আছি তারা রাত্রি দিন ভুলুণ্ঠিত শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত, ঘাতকের আস্তানায় আমাদেরকে দিন রাত নির্যাতন করা হচ্ছে ঘাতকের আস্তানার মধ্যে। কেউ মরা, আধমরা, কেউ মারা গেছে, আবার কেউ আধমরা হয়ে আছে, কেউ বা ভীষণ জেদি, কেউ হচ্ছে অতিরিক্ত বিদ্রোহী, দারুণ বিপ্লবে ফেটে পড়া যারা বিপ্লব করতেছে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন মানে হচ্ছে ফুলের বাগান, চতুর্দিকে মানবিক বাগানগুলো, কমল বনগুলো তছনছ করে ফেলতেছে ওই ঘাতকরা। তাই বুঝি তাই 1969-এও আজ সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। তাহলে কে রাজপথে নামে? সালাম রাজপথে নামে। কি তোলে ফ্ল্যাগ? শূন্যে তোলে ফ্ল্যাগ। এটা একটু মনে রাখবা। তাই বুঝি 1969-এও সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। কে বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা। আজ সালামের চোখে আলোচিত ঢাকা। মানে কার চোখে আলোচিত ঢাকা? সালামের চোখে আলোচিত ঢাকা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখে আজকে পূর্ব বাংলার কথা। এখন সালাম তো মনে করো অনেক আগে মারা গেছে, 1952 সালে মারা গেছে। কিন্তু লেখক দেখতেছে যে সালাম বরকত যখন জীবন দিছিল কিসের জন্য? দেশকে সুন্দর করার জন্য। কিন্তু এখন যেন মনে হচ্ছে তারা নিজেরাই বলতেছে যে কেন আমরা জীবন দিলাম। মানে এটা লেখক কল্পনা করতেছে আর কি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরা অবিনাশী বর্ণমালা। যে কার হাত থেকে নক্ষত্রের মতো ঝরে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে। কিসের মতো ঝরে? নক্ষত্রের মতো। খুব ইম্পর্টেন্ট এটা, এই লাইনটা। নক্ষত্রের মতো ঝরে। কি ঝরে? অবিনাশী বর্ণমালা ঝরে। এটা একটু মনে রাখবা। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, বরকত কিসে বলে? গাঢ় উচ্চারণে বলে, এখনো দুঃখিনী মাতার অশ্রু জলে। এখনো মনে হচ্ছে যেন দুঃখিনী মা কান্না করছে। ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। যে মায়ের চোখের পানি দিয়ে এখন মনে হচ্ছে যেন যে বাস্তবতার যে মাটি আছে সেই বাস্তবতার মাটিতে নতুন ফুল জন্ম নিচ্ছে। মানে এখনো বীরের মারা কান্না করতেছে, এটা বলতেছে আর কি। যে কেন তাদের সন্তানরা জীবন দিল এই দেশের মানে জন্য, এই দেশকে সুন্দর করার জন্য আর কি। আচ্ছা, এরপরে বলতেছে সেই ফুল আমাদের এই প্রাণ। কোন ফুল আমাদের এই প্রাণ? ওই 21-এর কৃষ্ণচূড়া যেটা, সেটা আমাদের এই প্রাণ। এখন এখানে ফুল বলতে মূলত ভাষাকে বোঝানো হয়েছে, এটা মনে রাখবা। সেই ফুল আমাদের এই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। যেটা প্রতিনিয়ত শিহরিত হচ্ছে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। অ্যাট লাস্ট সর্বশেষ কবিতা আমাদের, আমি কিংবদন্তির কথা বলছি। খুব ইম্পর্টেন্ট এই কিংবদন্তির কথা বলছি। কবিতার মধ্যে আমরা মূলত 3টা কনসেপ্ট দেখতে পাবো। এটা মূলত একটা নাম কবিতা। নাম কবিতা মানে ওই যে সোনার তরী, যেরকম সোনার তরী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটাও কিন্তু ওই আমি কিংবদন্তির কথা বলছি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে কোন লেখক মন্ত্রী ছিলেন। মনে রাখবা এই আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রীর দায়িত্ব পালন করছে। এই যে দেখো, এই 1982 সালে কৃষি এবং পানি সম্পদ মন্ত্রী এবং রাষ্ট্রদূত ছিলেন 1984 সালে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। আর এই কবিতার মধ্যে লেখক মূলত তার পূর্বপুরুষদের কাহিনীর কথা তুলে ধরছে। পূর্বপুরুষদের কাহিনীর কথা তুলে ধরছে। যে এখানে দেখবা মূল কবিতার মধ্যে 3টা সেকশন। এই একটা সেকশন দেখো, এই প্রথম একটা সেকশন এই কবিতার মধ্যে পূর্বপুরুষের সংগ্রামের ইতিহাসের কথা বলছে। যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তাদের পিঠে তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। যে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তার পূর্বপুরুষদের কথা, স্ট্রাগলের কথা বলতেছে। যে তারা যে অতিক্রান্ত পাহাড়, যে তারা যে পাহাড় অতিক্রম করে আসছে সেটার কথা বলছে। অরণ্য সাপদে মানে তারা তাদের স্ট্রাগলের কথা, তার পূর্বপুরুষদের স্ট্রাগলের কথা এখানে বর্ণনা করতেছে। এক কনসেপ্ট। এরপরে আসো, বলতেছে পরের কনসেপ্টের মধ্যে এখান থেকে প্রায় এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত তোমার হচ্ছে যে আহ আহ এই এতটুকু পর্যন্ত তোমার হচ্ছে যে এটা হচ্ছে কবিতার প্রায়োরিটি। মানে লেখক কবিতার গুরুত্বের কথা বলছে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। মানে এরকম করে কবিতার কনসেপ্টের কথা বলছে। এরপরে লেখক বলতেছে আমি স্বপ্নের কথা বলছি, আমি
উনুনের আগুনে উজ্জ্বল জানালা, এটা অনেক সময় এমসিকিউতে আসে যে কিসের আগুনে উজ্জ্বল জানালার কথা বলছে, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তাহলে লেখকের মা কি বলতেন? তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে একটা নদীতে যে নদীতে স্রোত আছে, সেই নদীতে কখনো মানুষ ডুবে না, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কিন্তু যে কবিতা শুনতে জানে না সে এতটাই অভাগা, যে ব্রাজিল সাপোর্ট করে না সে এতটাই অভাগা যে সে নদীতে ভাসতেও পারে না, মানে ওই নদীটা তাকে ডুবাই ফেলবে আর কি। আচ্ছা, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি আমার কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসতে পারে যে ভাইয়া ভালোবাসা দিলে মা কেন মরে যায়। আচ্ছা, এটা রিজনটা হচ্ছে এটাই যে আমাদের পৃথিবীতে একমাত্র পছন্দের মানুষকে আমাদের মা। যদি এই যে আমাদের দেখবা যে যে জিনিসগুলো খুব বেশি পছন্দের, এই জিনিসগুলো আমাদের কাছ থেকে তাড়াতাড়ি হারাই যায়। তো আমাদের মারা যেহেতু আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের, তো এই জন্য লেখক বলতেছে যে ভালোবাসা দিলে মা মরে যায়, মানে যে জিনিসটা তুমি বেশি ভালোবাসবা সেই জিনিসটা তোমার কাছ থেকে তাড়াতাড়ি হারাই যাবে। যুদ্ধ আসে ভালোবেসে, যে যুদ্ধটা ভালোবেসেই আছে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। তো এই যে কনসেপ্টটা এতটুকু পর্যন্ত কবিতার প্রায়োরিটির কথা বলতেছে, যে কবিতা না শুনলে কি হবে। কবিতা মানে মোট কথা কবিতা বলতে এখানে ব্রাজিল সাপোর্টকে বুঝাইছে। তো এই কবিতা শুনতে মানে কবিতার যে প্রায়োরিটি এগুলোর কথা বলতেছে আর কি, এই লাইন পর্যন্ত। এবং লাস্ট পার্টে এসে রাইটার তোমার হচ্ছে যে মানে বলতেছে যে হচ্ছে যে ওই যে পূর্বপুরুষের ইতিহাসের কথা, ওই পূর্বপুরুষের ইতিহাসের কথা, এই যে দেখো এই 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 কবিতার মধ্যেও 3টে সেকশন, মানে হঠাৎ করে দেখো, মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে হঠাৎ করে এই কবিতার মধ্যে কয়টা সেকশন, 3টা সেকশন, তিনটা সেকশন কবিতার মধ্যে। এই যে একটা হচ্ছে পূর্বপুরুষের সংগ্রামের কথা, একটা হচ্ছে কবিতার প্রায়োরিটির কথা, আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান যে হচ্ছে তার পূর্বপুরুষরা কেন সংগ্রাম করছে এই কারণ বর্ণনা করতেছে। দেখো এই যে এই লাইনের মধ্যে বলতেছে, কি বলতেছে যে এই যে মানে এটা হচ্ছে মনে করো একটা পেনাল্টির পার্ট। এই কবিতার পার্টে এসে বলতেছে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এই পূর্বপুরুষের কথা বলছি যে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ওই যে বলছে শুরুর দিকে যে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এখন এই ক্ষতটা কেন ছিল এই কারণটা বর্ণনা করতেছে, যে কারণ তিনি কৃতদাস ছিলেন, যে কারণ তারা কি ছিলেন, কৃতদাস ছিলেন, যার কারণে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই যে কারণটা এখানে এখানে আলোচনা করতেছে। তাহলে এই যে দেখো যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসবে, এগুলা থেকে একটা এমসিকিউ পাবা। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, তাহলে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করে। যে প্রবাহ মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, তাহলে প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে, যে মৎস্য লালন করে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে, দীর্ঘায়ু করবে। এরপরে যে লৌহখণ্ড, কর্ষণ মানে হচ্ছে চাষ করা, কর্ষণ শব্দের অর্থ হচ্ছে চাষ করা, যে চাষ করবে শস্যের সম্পদ তাকে সমৃদ্ধ করবে। আচ্ছা, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি, আমি আমার বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। এই যে এখানে এই গর্ভবতী বোনের মৃত্যুর কথা, ভাইয়ের কথা, এই কাহিনীগুলো এখানে আবার বর্ণনা করতেছে। যে বলতেছে আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা, যে কবিতাটা হচ্ছে একজন মানুষকে অস্ত্র যেরকম সুসজ্জিত করে সুন্দর করে, কবিতাটা হচ্ছে মানুষকে অস্ত্রের মতো সুন্দরও করবে সুসজ্জিতও করবে। সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ, প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তাহলে জিও ভাই উচ্চারিত প্রতিটি কেমন শব্দ কবিতা, মুক্ত শব্দ কবিতা, এটা একটু মনে রাখবা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, কিসের মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। লেখক বলতেছে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। মানে লেখক বলতেছে একজন কবি যেভাবে স্বাধীনতার কথা বলে, কবিতার কথা বলে, আমরা কি তাদের মতো স্বাধীনতার কথা বলতে পারবো কিনা, আমরা কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি যে পার্ট ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। সবাই একটু মাইক্রোফোন অন করবা।
জি ভাই। কয় ঘন্টা ক্লাস? 2 ঘন্টা। 2 ঘন্টা ক্লাসে আমাদের গদ্য পদ্য সব আমরা কি করছি, কমপ্লিট করলাম। সবাই আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। 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 তোমরা তো শুনছো আর ভাইয়া 2 ঘন্টা চিল্লাইছি। এই এই 2 ঘন্টা চিল্লানোর পর আমার প্রাপ্তি কি বলতো? ভালো একটা রেজাল্ট। জাস্ট তোমাদের ইনশাল্লাহ যদি ভালো একটা এক্সাম হয় এবং ইনশাল্লাহ ভাইয়া তোমাদের ভাইয়া যা দোয়া যা করবেন। পড়াইলাম দেখবা যে এখান থেকেই পরীক্ষার মধ্যে 100% কি আসবে, প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ শোনো, ভাই, আপনি দোয়া কাল করিয়েন আমাদের জন্য। কালকে তোমাদের সব শেষ, কেমন লাগলো বলো? অনেক ভালো আচ্ছা, লাগছে ভাইয়া। তোমাদের তোমাদের অনেক ভালো তো- যে সংগ্রাম, এই সংগ্রামটা আমার অনেক নির্ঘুম রাতের বাস্তবতা, বুঝছো? তোমাদের সাজেশন মেক করা, পড়ানো থেকে শুরু করে সব জায়গায় তোমার সাজেশন মেক করা থেকে শুরু করে সব জায়গায় তোমাদের এই স্ট্রাগলটা আমার ছিল। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার। তোমরা যারা সন্দীপ থেকে যুক্ত হয়েছো, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো, তোমাদের সাথে অনেকের হয়তো আমার আগে কখনো দেখাও হয়নি, বা তোমাদেরকে হয়তো অনেকে চিনাও না, অথবা অনেকে আহ, মানে শোনাও নাই, কিন্তু তারপরও চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভালো কিছু দিতে পারি এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। ইনশাল্লাহ আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি, আল্লাহ যাতে আমাদেরকে সফল করে এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সবাই একটু প্রাণ খুলে একটাবার আলহামদুলিল্লাহ বলতে পারবা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশ, সবাই সবাই আগামীকালকে পরীক্ষার সময়, আচ্ছা ভালো কথা, খুব ইম্পর্টেন্ট, লাস্ট 2 মিনিটস এর মধ্যে আমি শেষ করব। আগামীকাল পরীক্ষা তোমাদের। পরীক্ষার হলে যাওয়ার পর ইনশাল্লাহ দেখবো ভাই যা যা পড়াইছি এখান থেকে ফুল কমন। অন্তত দেখবা যে পরীক্ষার হলে হাসি মুখে ঢুকবা, পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তোমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে। এবং তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে যখন দেখবা সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন যখন দেখবা, তখন মনে মানে একদম জাস্ট মিলাই নিও, যে দেখবা যে ভাইয়ের চেহারা তোমাদেরকে মনে পড়তেছে, মানে ভাইয়ের কথা তোমাদেরকে মনে পড়তেছে, মানে একদম জাস্ট ইমাজিন এটা করবা একটা জিনিস। এরপরে 2য় নাম্বার, যদি কখনো কোনো হতাশা কাজ করে, যদি কখনো কোনো হচ্ছে যে মানে ডিপ্রেশন কাজ করে, মানে তোমার যদি মনে হয় যে পরীক্ষার হলে যে আমি হয়তো কিছু ভুলে গেছে, এরকম টাইপের কিছু একটা, তো তখন জাস্ট হচ্ছে চোখ বন্ধ করে ভাইয়ের কথা চিন্তা করবা। ইনশাল্লাহ দেখবা যে তোমাদের একটা ফুল কনফিডেন্স চলে আসছে এবং উইথ ফুল কনফিডেন্স তুমি পরীক্ষা দিতে পারতেছো। আর হচ্ছে যে যেভাবে তোমাদেরকে পড়াই দিছি এই পয়েন্টগুলো লিখতে পারলেই তোমাদের জন্য এনাফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আর জাস্ট প্রত্যেকে ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেবা। আমাদের 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 যতটুকু পরীক্ষা, ফাইজা ফাইজা তোমার এখান থেকে রিপিট আসতেছে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আমাদের ফুল কনফিডেন্ট নিয়ে আমরা পরীক্ষার হলে যাব, একটা বিষয়। 2য় নাম্বার, পরীক্ষার হলে গিয়ে বিসমিল্লাহ বলে লেখা শুরু করব। 3 নাম্বার পয়েন্ট, প্রত্যেকে আগামীকাল পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই মাস্ট বি 2 রাকাত নামাজ পড়ে বের হবা। যেই যে ভিন্ন ধর্মাবলম্বীর যারা আছো, তারা তোমাদের সেই ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো কমপ্লিট করে যাবা। আর যারা মুসলিম আছো তারা প্রত্যেকে অবশ্যই মাস্ট বি 2 রাকাত নামাজ পড়ে বের হবে। ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আর সবাই আজকে রাত 12টার মধ্যে ঘুমাই যাবা। 12টার মধ্যে ঘুমাই যাওয়ার পর সকালে উঠে ফজর নামাজ পড়ে তারপর পড়াশোনা শুরু করবা। 1 ঘন্টা পরে 8টার মধ্যে সবাই বাসা থেকে বের হয়ে যাবা, সেট প্ল্যান ধরবা, যতটুকু প্রিপারেশন নেওয়ার আলহামদুলিল্লাহ। এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের লাইফের বেস্ট এইচএসসি এক্সাম হতে যাচ্ছে এবং তোমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে বেস্ট এক্সাম ইনশাল্লাহ দেখবে এইচএসসি 26 হতে যাচ্ছে। ঠিক আছে, ওকে, ভাইয়া বেস্ট অফ। ইনশাআল্লাহ। বাংলা শর্ত একটা আছে না, ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ আচ্ছা, ও বিভাগ থেকে আরেকটা 1টা। বিষয় একটু বলে দিই, এটা একটু বলে দিই যে আমাদের 4টা পার্টে প্রশ্ন আসবে। আমাদের গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস। গদ্য থেকে 4টা প্রশ্ন আসবে, 4টা থেকে 2টা বাধ্যতামূলক। আর পদ্য থেকে 3টা আসবে, 3টা থেকে 2টা বাধ্যতামূলক। নাটক থেকে 2টা আসবে, 2টা থেকে 1টা বাধ্যতামূলক। উপন্যাস থেকে 2টা আসবে, 2টা থেকে
একটা বাধ্যতামূলক। টোটাল প্রশ্ন আসবে 11টা, গদ্য থেকে 4টা, পদ্য থেকে 3টা, নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 2টা। 4 এ 3 এ 7 আর 4 এ 11। 11টা প্রশ্ন আসবে। 11টার মধ্যে বাধ্যতামূলক ভাবে 4টা সেকশন থেকে 6টা আনসার করতে হবে বাধ্যতামূলক। গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক থেকে 1টা, উপন্যাস থেকে 1টা। আচ্ছা, আর বাকি একটা যেটা এক্সট্রা থাকবে এটা যে কোনো জায়গা থেকে আনসার করতে পারবে। 2 নাম্বার, পরীক্ষার মধ্যে অবশ্যই পুরো সব প্রশ্ন 7টা সৃজনশীল টাচ করে আসবা। 7টা সৃজনশীল টাচ করে আসা ছাড়া কেউ পরীক্ষা থেকে বের হবা না। 20 মিনিট টাইম বরাদ্দ একটা সৃজনশীলের জন্য। 20 মিনিটে যা লিখতে পারো, অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার নেই। একটা গ নাম্বার প্রশ্ন 1 পেজ, ঘ নাম্বার প্রশ্ন 1.5 পেজ লিখলে এনাফ। এটার বেশি আর একটা ওয়ার্ডও লেখার দরকার নেই। তোমরা অবশ্যই 7টা সৃজনশীল টাচ করে আসবা। মনে রাখবা 2টা সৃজনশীল তুমি যতই ভালো লিখো না কেন তোমাকে 20-এর বেশি দিবে না। তুমি যদি 2টা সৃজনশীল লিখতে 1 ঘন্টা কাটাই ফেলো তাহলে 3টা সৃজনশীলের টাইম ওয়েস্ট করতেছো। আর যদি 3টা সৃজনশীলের পরিপূর্ণ আনসারও না করতে পারো তাহলে তোমার অন্তত 3টা সৃজনশীলের মধ্যে 7 নাম্বার করে হইলো তোমার 21 মার্ক। কিন্তু ওইদিকে 2টা সৃজনশীল যতই ভালো লেখো না কেন তোমার আসবে সর্বোচ্চ 20 মার্ক। তাহলে চিন্তা করো যে তোমার অপরচুনিটিটা কোথায়। তো এই জন্য সবগুলা প্রশ্ন টাচ করে আসতে হবে। আর এমসিকিউতে একটু কেয়ারফুলি দাগাবা। আর অবশ্যই মাস্ট বি এমসিকিউ ও এমআর পাওয়ার পর সেট কোডটা মাস্ট বি দাগাবা। তোমার রুল নং আর হচ্ছে যে সেট কোড, এই 2টা জিনিস যাতে ঠিক থাকে মাস্ট বি। এমসিকিউ ও এমআর সেট কোডটা যাতে ঠিকঠাক থাকে, কারণ তোমার সেট কোড বিষয় কোড ভুল হইলে সেগুলা রিফাইন করা যাবে। রুল নাম্বার ঠিক থাকলে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকলে, রুল নাম্বার ভুল থাকলে, এরকম হইলে এগুলা কভার করা যায়, চেক করা যায়। কিন্তু তোমার সেট কোড যদি ভুল করো তাহলে হচ্ছে এটা কোনোভাবে কভার করা যাবে না, কারণ কেউ জানবে না তোমার কাছে কোন সেট পড়ছে। তো এমসিকিউ আমার পাওয়ার পর অবশ্যই মাস্ট বি কি করবা, সেট কোডটা ফিল আপ করে নিবা। তাহলে এবার সবাই একটু মাইক্রোফোন অন করো। করছো সবাই? অল এভরিওয়ান করছো? 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 ঠিক আছে, এবার বলো আমাদের কি এখন আর কোনো হতাশা আছে? হয় বাবা আর কথা বুঝে যাচ্ছে। বলতেছি আমাদের কি এখন আর কোনো ভয় কাজ করতেছে? না ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে সবাই 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 ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামীকালকে একটা বেস্ট এক্সাম হবে। অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক দোয়া রইলো। সবাই ভালো থাকো। নেক্সট ডে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।